ওয়েলকাম ব্যাক টু প্রদীপ তরফদার 2.0। তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে। দেখো আজকে নিয়ে এসেছি আমরা 20 নম্বর স্কুলটা, ক্লাস 9 ম্যাথ, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2024। 20 নম্বর স্কুলটা আছে রামাকৃষ্ণা মিশন বিদ্যাভবন এইচএস, মিদনাপুর। দেখো পেজ নাম্বার 250 পাতায়, তোমরা দেখে নিবা। এই পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের করাবো আমি। তো দেখো আমি তোমাদের অঙ্কগুলো স্কুলগুলো দিতে দিতে মোটামুটি স্কুলগুলো অনেক দিয়ে দিয়েছি। আর আমরা 20 নম্বর স্কুল দিলাম, কালকে সম্ভবত আমি দিয়ে দেবো 21 নম্বর স্কুলটা। তো তোমরা স্কুলগুলো সব পেয়ে যাচ্ছ, ভালো করে বুঝছো, মন দিয়ে অঙ্কগুলো করো। সামনে তোমাদের পরীক্ষা, অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে, কারো পরীক্ষা শুরু হবে, তাড়াতাড়ি পরীক্ষাগুলো তোমাদের চালু হয়ে যাচ্ছে। আমি অঙ্কগুলো তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিলাম, তোমরা স্কুলগুলো চাইছিলো আমি দিয়ে দিলাম। তো তোমাদের একটা কথা বলে রাখি যে আমি লাইভে আসবো আজকে, তো ধরো সম্ভবত কালকে 9টায়। তোমাদের বলে রাখি যে কাল হচ্ছে বৃহস্পতিবার, আজকে হয়ে গেল আজকে হলো মঙ্গলবার, বুধবার। কালকে বুধবার আছে, বুধবার রাত 9টায়, ঠিক আছে? রাত 9টায় আমি লাইভে আসবো, তোমরা আমার সঙ্গে থাকবা। লাইভে আমি বিভিন্ন তোমাদের ক্লাস 9-এর অঙ্ক নিয়ে কথা বলবো, সাজেশন দিব, বিভিন্ন কথা আছে লাইভে নিয়ে আলোচনা হবে, কি লাইভে আমি দিব। তো তোমরা লাইভে চলে আসবা রাত 9টার সময়। তো আমি লাইভে আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আমরা অঙ্কগুলো দেখে নেবো, আমাদের আজকের স্কুলের অঙ্কগুলো কী কী আছে। দেখো আমাদের একের অঙ্কটা কি বলছে। একের 1 নম্বরটা আছে, একের অঙ্কগুলো আছে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তা দেখো বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ সংখ্যা, সর্বদাই মূলদ সংখ্যা, সর্বদাই পূর্ণ সংখ্যা, আর অমূলদ বা মূলদ সংখ্যা, এভাবে প্রশ্নটা বলেছে। আচ্ছা, এই প্রশ্নটা করার আগে আমি আবার বলে দিচ্ছি তোমাদের, যেটা বললাম যে আমি, ঠিক আছে, আজকে তো 19 তারিখ, কালকে হচ্ছে বুধবার 20 তারিখ, 20/11/2024, ঠিক আছে? বুধবার রাত 9টায়, রাত 9টায় আমি কিন্তু লাইভে আসছি, বুঝলা? আমি লাইভে আসছি তোমাদের। তো রাত 9টায় তোমরা সবাই রেডি থাকো, আমি আসছি লাইভে। তোমাদের ক্লাস 9 ম্যাথ সাজেশন নিয়ে আসবো, আর অনেক কিছু কথা আছে তোমাদের সঙ্গে, সেগুলো শেয়ার করবো আমি। তো তোমরা বলে দিলাম কিন্তু রাত 9টায় রেডি থাকবো, আমি লাইভে আসছি। তো ঠিক আছে, চলো আমরা অঙ্কটা দেখে নিব। দেখো অঙ্কটা কি বলছে। অঙ্কটা দুটি অমূলদ সংখ্যার গুণফল জানতে চেয়েছে, কি হতে পারে। তো দুটি অমূলদ সংখ্যার গুণফল আমি যদি এখানে লিখি √2 × √3, এদের গুণ করো কত পাবা? √6। এটা কিন্তু অমূলদ সংখ্যা। দুটো অমূলদ সংখ্যা নিলাম, গুণ করলাম, কি পেয়ে গেলাম? অমূলদ সংখ্যাই পেয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখো মূলদ সংখ্যা আসতে পারে। আমি যদি নিই, দেখো মাইনাস, আমি এভাবে যদি একটা সংখ্যা নিই যে √2 - 3, আর একটা নিলাম √2 + 3। দেখো একটা প্লাস দিয়ে নিলাম, একটা মাইনাস দিলাম, দুটো সংখ্যা নিয়েছি। এগুলোকে অমূলদ সংখ্যা বলবো, মিশ্র অমূলদ সংখ্যা, মিশ্রকরণীয় সংখ্যা যেগুলো বলা হয়। তো এই দুটো সংখ্যা গুণ করলে কী হবে? এটা a + b × a - b সূত্র, ঠিক আছে? এখানে আমরা মাইনাসটা নিই আর এখানে প্লাসটা নিই, a + b × a - b। তাহলে এটা দেখো, এটা আমাদের চলে আসবে a² - b² সূত্র। তো এটা ভাঙো, এটা আমাদের কত হবে? 2, আর এটা হবে 9। তাহলে এটা সরল করে কত পেয়ে যাবা? এটা সরল করে পেয়ে যাবে তোমরা -7। তাহলে -7টা কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা মূলদ। আর এটা কি পেয়েছিল? এটা অমূলদ পেয়েছিল, এটা পেয়েছিল অমূলদ। তাহলে দেখো দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদ হতে পারে আর মূলদও হতে পারে। দেখো অমূলদ মূলদ কথায় বলেছে, ডি নাম্বার বলেছে, অমূলদও আসবে এবং মূলদও আসবে। তাহলে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। দেখো 2 নম্বর প্রশ্নটা কী বলছে, px ও qx বহুপদী রাশি দুটির লসাগু আমাদের বলে দিয়েছে, px এর হোল স্কোয়ার দেওয়া আছে, হলে এদের গসাগু অপশানে কোনটা হবে? তাহলে দেখো আমাদের এই লসাগু গসাগু নিয়ে আমাদের একটা সূত্র আছে। তো এখানে আমরা সূত্রটা লিখব, আমরা লিখলাম অ্যান্সার। আমরা লিখব দুটি রাশির গুণফল, দুটি রাশির গুণফল সমান সমান রাশি দুটির লসাগু গুণিত গসাগু। এই সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? দুটি রাশির গুণফল সমান সমান রাশি দুটির লসাগু গুণিত গসাগু। আচ্ছা, দুটি রাশির গুণফল দেখো, আমাদের এই দুটো রাশি আছে, একটা রাশি আছে px আর একটা রাশি আছে qx সমান সমান। এবার রাশি দুটির লসাগুতে দেওয়া আছে, লসাগুটা আমাদের আছে এখানে px
তার হোল স্কোয়ার। আর গসাগুটা আমাদের বের করতে বলেছে, তা গসাগু এখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা গসাগু সমান সমান কত হবে, গসাগুটা তাহলে এটা কি আসবে, নিচে নেমে যাবে। তাহলে আমরা এটাকে আগে এটা লিখলাম px ইন্টু qx, আর এটা দেখো এদের নিচে নামালে আমরা এখানে নামালাম এটা px। দেখো হোল স্কোয়ার বলতে কি আমরা দুবার লিখতে পারবো, তো দুবার, আচ্ছা দুবার লিখলাম না, আমরা হোল স্কোয়ার দিলাম। তা দেখো এখানে px দুটো আছে, এখানে একটা আছে, তাহলে একটা কেটে দাও, তাহলে আমাদের px একটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা কী পেলাম, উপরে qx আর নিচে কত পেয়ে গেলাম px, তাই না, qx/px। দেখো কোথায় আছে, আমাদের আছে সি নাম্বার অপশানটা qx/px, তাহলে সি নাম্বার অ্যান্সারটা। দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, যেটা সূচকের অঙ্কটা আছে 5^5 আছে প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 এর মাথায় 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান সমান 5 এর মাথায় x হলে x এর মান কোনটা হবে। তো দেখো এই অঙ্কটা জানার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে, 4ab সূত্রটা জানতে হবে। 4ab সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। এই সূত্রটা জানা থাকলে অঙ্কটা হয়ে যাবে। তা দেখো কম্পেয়ার করো, এটা কিন্তু এটা মিলে গেছে পার্টটা, তাহলে আমরা এখানে 4ab লিখতে পারবো। 4a বলতে হচ্ছে 5 এর মাথায় 5 আর b আছে 0.01 আর সমান সমান এদিকে 5 এর মাথায় x, তাহলে 4ab সূত্রটা আমরা পুট করে দিলাম। এখানে সরল করো, আচ্ছা এখানে 4 ইন্টু 5 এর মাথায় 5 আর এটা দশমিক উঠালে পরে এটা দশমিকের জন্য 1 আর দুটো শূন্য, 5 এর মাথায় x। আচ্ছা এখানে দেখো এটা কাটাকাটি করো, এটা হবে 25 আর এখানে থাকলো 5 এর মাথায় 5 আর 25কে লিখলাম 5 এর স্কোয়ার। এবার এখানে দেখো, তাহলে এখানে কি হয়, পাওয়ার বিয়োগ হবে, 5 থেকে 2 বিয়োগ, ভাগের সময় দেখো মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার বিয়োগ হয় সূচকের নিয়মে। তাহলে এখানে আমাদের তাহলে দাঁড়িয়ে গেল 3, 5 এর মাথায় x। এবার দেখো মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ার সমান, তাহলে x এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। দেখো কত নম্বর অ্যান্সারে আছে, আমাদের সি নাম্বার অ্যান্সারে আছে। দেখো আমরা 4 নম্বর অঙ্কটাতে আসলাম। 4 নম্বরটা লগের অঙ্ক আছে, log 8x প্লাস 8x বলতে নিধান 8 আর লগারিদম x, আমরা 8x বলে দিচ্ছি, প্লাস log 4x প্লাস log 2x সমান সমান 11 হলে x এর মান কোনটা হবে। তাহলে এখান থেকে x এর মান বের হবে, লগের সমাধান। তাহলে আমরা দেখো কীভাবে করছি। আচ্ছা আমরা কী করি, দেখো লগারিদমগুলো x আছে না, তো আমরা x এই যে এক্সটা আছে যেটা x সব জায়গায় আছে সেটা আমরা নিধানে নিয়ে আসবো, তাহলে এটা পাল্টাতে হবে, এদের চেঞ্জ করার জন্য আমাদের 1/, করবো, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। লগ যদি 1/, করি তাহলে লগারিদম আসবে নিধানে আর নিধান চলে যাবে লগারিদমে। এভাবে এগুলো ভেঙে নাও, 1/log x4 আর 1/log এখানে x2, এদিকে 11 আছে। এবার দেখো আমরা 8টাকে 2 এর কিউব লিখতে পারবো, তাহলে log x 8কে লিখবো 2 এর কিউব, log x 4কে 2 এর স্কোয়ার আর log x এটা 2 থাক, এটা কিছু করতে হবে না। এবার দেখো লগারিদমের পাওয়ারটা 3 আছে, তাহলে পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে, এটা হচ্ছে লগের সূত্র, তাহলে এখানে 2 থেকে গেল আর এটা 1/, আচ্ছা এখানে দেখো 2টা সামনে আসবে, পাওয়ারে 2 আছে, তাহলে 2 log আমাদের x2 প্লাস, আর এখানে এটাই আমরা রেখে দাও log x2, ঠিক আছে, আর এখানে 11। দেখো log 1/log x2টা কিন্তু সব জায়গায় মিলে গেছে, তো এটা আমরা কমন নিতে পারবো, তাহলে আমরা এখানে বাদ দিলাম, তাহলে 1/log x2টা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 1/3 থাকবে, এখানে 1/2 থাকবে আর এখানে 1 থাকবে, কিছু নাই তো 1। আর এখানে দেখো এই লগটাকে যদি আমরা উপর নিয়ে চলে যাই, আবার 1/টাকে নিয়ে আবার উল্টে নেব, আর এটা 2x এভাবে হয়ে যাবে, আমরা উল্টে নিলাম। আর এখানে এদের যে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, লসাগু তো 6, এটা হবে 2, এটা হবে 3 আর এটা এখানে 6, 11। তাহলে এখানে log
2x রেখে দিলাম। আর এদের গুণফলটা কত আসবে, এটা হবে আমাদের 11/6। এদিকে 11 আছে, 11কে কাটে দাও, 11কে 11 1। আচ্ছা আমি একটু এখানে দেখাই, এটাকে দেখতে ভালো লাগবে। তাহলে এখানে আমাদের থাকলো লগ, এখানে 2x আর ইন্টু 1/6 বাঁচলো, আর ওইদিকে 1 বেঁচেছে। তাহলে লগ 2x সমান আর 6টা বর্জগুণ করলে ওইদিকে 6 চলে যাবে। এবার দেখো এই লগ থেকে আমরা কি করে সূচকে নিয়ে আসবো, লগ উঠাবো। এই সূত্রটা কি, নিয়মটা দেখো, এই যে নিধান 2 আছে, তো 2 নিধানের পাওয়ারে চলে আসবে এই 6টা চলে আসবে, আর এই যে এক্স লগারিদমটা এক্সটা চলে আসবে সমান সমান দিয়ে ডান দিকে। এইভাবে কিন্তু লগ উঠিয়ে সূচকে আনা যায়। তাহলে আমরা দেখো এক্সের মানটা আমরা কোথায় পেয়ে গেলাম, 2 এর মাথায় 6। তো 2 এর মাথায় 6 বলতে 2 গুণ হবে কবার, 6 বার গুণ হবে, 3 বার 4 বার 5 বার। আচ্ছা এটা 2 দিয়ে ভালো হবে, 2 1 2 3 4 5 আর একবার 6। তাহলে এদের গুণ করো, এদের গুণ করলে তোমরা পেয়ে যাবা এখানে 8 আর এখানে 8, 8 8 64। তো এক্সের মান 64 দেখো আমাদের ডি নাম্বার অ্যান্সারে আছে। দেখো 5 নম্বর প্রশ্নটা বলে দিয়েছে PQRS একটা সামন্তরিক বলেছে। এই সামন্তরিকের পি বিন্দুটা 1,2, কিউ বিন্দুটা 4,6, আর বিন্দুটা আছে 5,7 এবং এস বিন্দুটা আছে x,y। এই শীর্ষবিন্দু যদি হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের মানগুলো বের করতে বলেছে। এই যেখানে XY দেওয়া আছে, এদের মানটা বের হবে। আচ্ছা আমরা একটা সামুদ্রিক যদি তৈরি করি, এভাবে আমরা একটা সামুদ্রিকের ছবি আঁকতে পারবো। সামুদ্রিকটা বলেছে PQRS। আচ্ছা এখানে দেখো এদের আমরা কর্ণগুলো আমরা যদি বলি, কর্ণ হচ্ছে যে PR একটা কর্ণ আর একটা কর্ণ QS। সামুদ্রিকের দুটি কর্ণ পরস্পর সমদ্বিখণ্ডিত করে এই জায়গায়, ঠিক আছে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। মানে PR যে কর্ণটা আছে, PR এর মধ্যবিন্দু হচ্ছে ও, আর QS এর মধ্যবিন্দু ও, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা দেখো এখানে আমরা করব কি, আমরা এখানে লিখি যে PR কর্ণের, আচ্ছা একটু নিচে লিখি, একটু জায়গাটা বড় হতে পারে, অতএব তো লিখব PR কর্ণের মধ্যবিন্দু, ঠিক আছে। এই যে PR কর্ণের মধ্যবিন্দু যেটা হবে সেটা হবে এই যে এই কর্ণের মধ্যবিন্দু, সেটাই হবে PR কর্ণের মধ্যবিন্দু ও। আর এই যে QS আছে, QS কর্ণের মধ্যবিন্দু ও। তারপর এখানে লিখব QS কর্ণের মধ্যবিন্দু। বিন্দু। তো চলো PR কর্ণের মধ্যবিন্দু আমরা বের করি। PR বলতে যে PR, দেখে নাও PR কোথায় আছে, এই PR আরকে নিব। তাহলে এখানে মধ্যবিন্দু বের করার যে নিয়মটা, এক্সের পার্টের যোগফল বাই 2 আর ওয়াইয়ের পার্টের যোগফল বাই 2। তাহলে এখানে হবে দেখো 1 + 5/2 কমা আর 2 + 7/2, ঠিক আছে। পি আর আরকে দেখে কিন্তু আমি নিয়েছি, আর সমান সমান, আর এখানে QS দেখে নাও কোথায় আছে, এটা Q আর এটা আছে S। তাহলে এদের মধ্যবিন্দু, এদের যোগ করে এক্সের পার্ট, তাহলে এখানে হবে দেখো 4 + x। আমি কিন্তু বিন্দুগুলোকে লক্ষ্য করে কিন্তু কাজ করছি, ঠিক আছে, তোমরা এভাবে লক্ষ্য করে করবা। আর এটা আছে, আচ্ছা এখানে আছে 6 + y / 2। এভাবে কিন্তু আমরা সমান সমান করতে পারবো। তাহলে এখান থেকে দেখো আমরা এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করবো, তো এক্সের মান পাবো, আর ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান করবো, তো আমরা ওয়াইয়ের মান পাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা একটা সমান করি। তাহলে এখানে দেখো এটার সঙ্গে সমান করবো 4 + x/2, এটার সঙ্গে সমান হবে এটা আমাদের কত, এদিকে যোগ করে হবে 6/2, 2 কেটে দাও। তাহলে এখানে আমাদের মানটা তাহলে কত দাঁড়াচ্ছে, x = 6 - 4, ঠিক আছে। তাহলে এখানে বা x = কত দাঁড়ালো, আচ্ছা আমি এখানে একটু করে দিই ছোটো করে। তাহলে x = 6 থেকে 4 চলে গেলো 2, এক্সের মানটা 2 পেয়ে গেলাম। এবার ওয়াইয়ের মানটা, আচ্ছা ওয়াইয়ের মানটা আমি একটু এখানে দেখাই। তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে 6 + y/2 সমান, আর এটা হবে কত দেখো 7 × 2 = 9। তাহলে এখানে হবে 9/2, 2 কেটে দাও। তাহলে এখানে 6, তাহলে এখানে আমরা ওয়াইয়ের মানটা বের করবো 9, 6টাকে ওদিকে নিয়ে যাও -6। তাহলে ওয়াই সমান কত আসছে, এখানে 9 থেকে 6 চলে গেলে 3। এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3, কোথায় আছে দেখো, এক্সের মান 2 আর ওয়াইয়ের মান 3, এই যে দেখো সি নাম্বারটা আছে। তাহলে আমাদের অ্যান্সারটা সি নাম্বারটা। দেখো 6এর প্রশ্নটা আছে পি এর কোন মানের জন্য px + 2y = 5 এবং p + 1 × x + 3y = 2 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, ঠিক আছে।
সেটা পি কোন মানের জন্য। তাহলে দেখো সমাধান, দুটো সমীকরণের সমাধান থাকবে না কখন, যখন, তাই না, সমাধান থাকবে না, আমরা লিখব সমাধান থাকবে না, এটা আমাদের অ্যান্সার দিয়ে শুরু। থাকবে না যখন, যখন দেখো শর্তটা কি আমাদের, এই যে প্রথম সমীকরণের এক্সের সহগ বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ সমান সমান হবে প্রথম সমীকরণের ওয়াইয়ের সহগটা বাই দ্বিতীয় সমীকরণের ওয়াই সহগ। এটা যদি এই শর্তটা স্যাটিসফাই হয় তাহলে কিন্তু দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের পি এর মানটা বেরিয়ে আসবে, পি এর মান বের করতে বলেছিল। তাহলে এখানে দেখো আমরা যদি বর্গমূল করে নিই 3p = 2p + 1। আচ্ছা, এখানে আমাদের দেখো p = 1 দাঁড়িয়ে গেল। তাহলে পি এর মানটা 1 দেখো এ নাম্বার অপশানে আছে। দেখো 7 নম্বর প্রশ্নটা আছে ABCD সামুদ্রিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু যদি হয় তাহলে এই যে ত্রিভুজ AOB, দেখো ছবিটা আমি আগে তৈরি করি তোমাদের। তার একটা সামুদ্রিক আমাদের ছবি আঁকতে হবে। আমরা এইভাবে করে এইভাবে আমরা একটা সামুদ্রিকের ছবি এঁকে দিলাম, এটা মুছে দিলাম। তো এখানে আমরা নাম দিলাম ABCD একটা সামুদ্রিক। আচ্ছা, এখানে দেখো আমাদের সামুদ্রিকের ভিতরে একটা ও বিন্দু বলে দিয়েছে, এই যে একটা ও বিন্দু বলে দিয়েছে, এটা ও বিন্দু। তাহলে ত্রিভুজ যেটা বলেছে ত্রিভুজ AOB, ত্রিভুজ AOB, তাহলে আমাদের এভাবে যোগ করতে হবে, এই যে ত্রিভুজ AOB, এই যে ত্রিভুজ AOB। আর আমাদের এখানে বলেছে প্লাস ত্রিভুজ COD, তাহলে COD এদিকে যোগ করতে হবে, COD এইভাবে। আর আমি এটাকে এদিকে করে দিলাম ওটা, আর এইভাবে যোগ করে দিলাম। দেখো তাহলে এই দুটো ত্রিভুজের যোগফলটা আমাদের বলেছে 16 বর্গ সেমি হলে তাহলে ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে বলেছে, যে পুরো সামুদ্রিকটার ক্ষেত্রফল কত হবে। তা দেখো আমরা কিভাবে করব অঙ্কটা। আমরা প্রথমে একটা অঙ্কন করি, ঠিক না। আমরা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, AB এর সমান্তরাল সরলরেখা PQ অঙ্কন করব। এই যে দেখো এটা আমাদের PQ, ঠিক আছে। আমরা করলাম প্রথমে অঙ্কনটা আমরা কি করেছি, অঙ্কনটা করলাম AB সমান্তরাল PQ, ঠিক আছে। আবার PQটা কিন্তু সমান্তরাল হবে CDর সঙ্গে, ঠিক আছে, বা DC, ঠিক আছে। AB সমান্তরাল PQ আর PQ সমান্তরাল DC, এরা সমান্তরাল করে দিলাম। আচ্ছা, এবার দেখো তো এখানে দেখো লক্ষ্য করো, তাহলে এখানে ABPQ কি আছে, একটা সামুদ্রিক আছে যেহেতু সমান্তরাল, আর একই ভূমি একটা সামুদ্রিক দেখতে পাচ্ছি আমরা ABPQ, আর একই ভূমির মধ্যে ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে সামুদ্রিক আর ত্রিভুজ যদি থাকে তা আমরা কী বলতে পারবো, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামুদ্রিক ক্ষেত্রফলের অর্ধেক, তাই না। এটা উপপাদ্য আছে আমাদের। তাহলে এখানে আমরা উপপাদ্য অনুযায়ী আমরা বলবো উপপাদ্য অনুযায়ী, এভাবে তোমরা লিখে দিবা শর্টকাটে, উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারবো ত্রিভুজ AOB, এই যে ত্রিভুজটা ত্রিভুজ AOB সমান হাফ সামুদ্রিক ABQP দিয়ে দিলাম, এটা আমরা ABQP, ঠিক আছে, এই সামুদ্রিকটা। আবার একইভাবে লক্ষ্য করো এরা সমান্তরাল আছে, তাই ত্রিভুজটা কী হবে, এই যে অর্ধেক সামুদ্রিকের হাফ হয়ে যাবে। তাহলে আমরা একইভাবে বলতে পারবো ত্রিভুজ CODটা হাফ হবে। আচ্ছা, এখানে আমরা ত্রিভুজ চিহ্ন দিয়ে দিয়েছি, সরি, এটা আমাদের সামুদ্রিক চিহ্ন হবে, সামুদ্রিক ABQP। আর এখানে এই ত্রিভুজটা অর্ধেক হবে সামুদ্রিক, এই যে DCQP, যেটা নাম দেব সামুদ্রিকের চিহ্ন দিলাম, আর DCQP, এই যে DCQP উপরে সামুদ্রিকটা। এখানে দেখো দুটো সামুদ্রিকে ভাগ হয়ে গেছে, এদিকে একটা সামুদ্রিক আর উপরে একটা সামুদ্রিক আছে। তাহলে এটা হবে আমাদের, এদেরকে যদি আমরা যোগ করে দিই, তাই না, তো এদের দেখো আমরা যোগ করে দিচ্ছি। আচ্ছা, হাফটা কমন নিয়ে নিলাম। তাহলে সামন্তরিক উপরের সামুদ্রিকটা আছে ABQP যোগ সামন্তরিক, এটা হচ্ছে DCQP, আর এদিকে দুটো ত্রিভুজের যোগ। তো এদিকে দুটো ত্রিভুজ যোগ আছে, ত্রিভুজ AOB আর ত্রিভুজ COD, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই দুটো সামুদ্রিকের যোগফলটা কত হবে, সম্পূর্ণ সামুদ্রিকটা ABCD, তাই না। এই সামুদ্রিকটা ওই সামুদ্রিক যোগ করে আমরা কী পেয়ে যাবো, পুরো সামুদ্রিক এখানে আমরা সামুদ্রিক দিই, তাহলে সামন্তরিক চিহ্ন দিলাম, সামন্তরিক ABCD। আর এদের যোগফলটা দেখো বলে দিয়েছে আমাদের 16,
এই যে 16, তাহলে এই দুইটা কী হবে বর্গগুণ হয়ে যাবে এদিকে। তাহলে এখানে আমরা যদি লিখি সামান্তরিক এ বি সি ডি সমান সমান দেখো 16 দিয়ে কত 32, তাহলে আমাদের কিন্তু সামুদ্রিক ক্ষেত্রফলটা কত পেয়ে গেলাম 32 বর্গ সেমি। দেখো কোথায় আছে 32 বর্গ সেমি, এই নাম্বার অ্যান্সারে আছে। তো 8 প্রশ্নটা আছে একটি সমবাহু ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ 6 সেমি হলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, দেখো ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে, তাহলে আমাদের দেখো অন্তর্ব্যাসার্ধটা আমরা যদি তৈরি করি, একটা ত্রিভুজ আছে, অন্তর্ব্যাসার্ধ মানে বৃত্তটা ত্রিভুজের মধ্যে আছে, আমরা এটা নাম দিয়ে দিলাম ABC ত্রিভুজ। আর দেখো এভাবে আমাদের একটা অন্তর্বৃত্ত তৈরি করব, তাহলে অন্তর্বৃত্তের অন্তর্ব্যাসার্ধ। আচ্ছা, আমরা এখানে একটা মধ্যমা টেনে নিলাম, এটা ডি মধ্যমা, আর এখানে দেখো আমাদের কেন্দ্রবিন্দু থাকবে এই জায়গায় কেন্দ্রবিন্দুটা। তাহলে এখানে দেখো জিডিটা কিন্তু আমাদের অন্তর্ব্যাসার্ধ জিডি। তাহলে এখানে অন্তর্ব্যাসার্ধ যেটা আছে, অন্তর্ব্যাসার্ধ আমাদের এখানে জিডি। ঠিক আছে, আচ্ছা জিডি আমরা এখানে বের করব। জিডি কীভাবে বের হয় দেখো, এটা হচ্ছে ভরকেন্দ্র, এটাকে আমাদের 2:1 অনুপাতে বিভক্ত করে মধ্যমাটাকে। তাহলে আমাদের জিডি যদি বের করতে চাই, তাহলে জিডি হবে 1 আছে, জিডিটা দেখো 1, আনুপাতিক যোগ নিচে, আর মোট হচ্ছে এডি। এই যে এখানে হচ্ছে আমাদের এডি। তাহলে এডিটা দেখো আমাদের এডিটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, মধ্যমাটা ত্রিভুজের উচ্চতা হয়। তাহলে এখানে আমরা কি করব, এডিটা আমরা দেখব যে এই বাহু দৈর্ঘ্যটা আমরা এই ধরে নিলাম। তো আমরা বাহু দৈর্ঘ্য কত ধরে নিলাম, বাহুটা আমরা এ ধরে নিলাম। তাহলে এডি কত হবে, তাহলে এডির উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এভাবে আমরা এডিটা পাবো। তাহলে এই যে এডির মানটা বসিয়ে দেবো, এখানে যদি আমাদের এডি হয়, তাহলে দেখো এবার এটা 1/3, এডির মানটা আমরা বসাবো √3/2 ইন্টু বাহু। আর এই যে আমাদের জিডি ব্যাসার্ধটা অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে 6, এটা 6-এর সঙ্গে সমান। তো এবার সরলটা করো, এখানে আমাদের দেখো আমরা কি করব, উপর নিচ √3 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে √3, আর এটা 3 আছে, আর নিচে 2 আছে, ইন্টু এ আছে। ঠিক আছে, আমরা কি করেছি √3 দিয়ে উপর নিচ গুণ করেছি। তাহলে এখানে দেখো উপরে কিন্তু 3 হয়ে যাবে, আর নিচে আমাদের √3 আছে, আর এখানে 3 দিয়ে 6 করে দাও, আর এদিকে আছে 6, 3 দিয়ে 6 এখানে কাটাকাটি করো। আচ্ছা, এখানে এটা আমাদের আছে, এটা আমাদের লিখব। তাহলে দেখো আমাদের এটার মান বের করলে এর আগে বর্গগুণ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে 12, আর এই যে √3টা এখানে পাশে বসে যাবে। তাহলে দেখো বাহুটা আমাদের কত বের হলো 12√3। তাহলে আমাদের ওই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বের করতে বলেছিল, সেটা আমরা 12√3 পেয়ে গেছি। তো 12√3 আছে আমাদের বি নাম্বার অ্যান্সারে। এবার 9 নম্বর প্রশ্নে আমরা আসলাম। দেখো কী বলছে প্রশ্নটা, ABC ত্রিভুজের বি শীর্ষ থেকে AC বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেমি। তাই না, আমরা একটা ছবিটা আঁকি, ছবি এঁকে অঙ্ক বোঝা যায় বেশি। তাহলে দেখো আমরা একটা ত্রিভুজ নিলাম, এভাবে আমরা একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটার নাম দিলাম এখানে ABC। তাহলে ABC আমাদের ত্রিভুজ, আর দেখো বি শীর্ষ থেকে AC বাহুর উপর লম্ব বলেছে, এখান থেকে এই যে লম্ব বলে দিয়েছে। ঠিক আছে, এর নাম আমরা দিয়ে দিলাম পি দিয়ে দিলাম, তাই না, PB আমাদের লম্ব। আচ্ছা, লম্বের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে PB, সেটা বলে দিয়েছে আমাদের 5 সেমি, এটা 5 সেমি বলে দিয়েছে। আর A আর C, দেখো A আর C বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে আমাদের, এটা হচ্ছে এত আর সিটা হচ্ছে এত। ঠিক আছে, তাহলে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, এটা আমরা জানি। ঠিক আছে, ত্রিভুজ যদি বলি যে ত্রিভুজ, এখানে লিখছি আমরা ত্রিভুজ ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, ভূমি উচ্চতা জানা থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো এখানে আমাদের ভূমিটা আছে AC, তাহলে এসির মান জানতে হবে, আর উচ্চতা আছে আমাদের পিবির মান তো জানা আছে, তাই না। তাহলে আমাদের এসির মানটা শুধু বের করবো। দেখো এসির মানটা আমরা কী করে পাবো, এসি দেখো A আর C দেওয়া আছে, তাই দুটি বিন্দুর দূরত্ব যেভাবে বের হয়, তাহলে আমরা অ্যান্সার, তাহলে আমরা দেখো এসিটা আমরা বের করে নিচ্ছি যেভাবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করে, √এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস আর ওয়াইয়ের পার্টের বিয়োগফল। দেখো ওয়াই এখানে 1 আছে, 1 মাইনাস কিন্তু এই মাইনাসের জন্য প্লাস হয়ে গেল, এটা তার বর্গ। এভাবে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের হয়। তাহলে এসির দৈর্ঘ্যটা আমরা বের করছি, তাহলে এখানে এটা হবে দেখো -8
তার বর্গ, এটা 6 তার স্কোয়ার, এটা 64 পেয়ে গেলাম, আর এটা পেয়ে গেলাম 36, যোগ করলে 100, 100 বর্গমূল 10। ঠিক আছে, তাহলে এসি কত পেয়ে গেলাম 10। তাহলে যে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বসে দাও, হাফ ইন্টু এসিটা পেলাম 10, আর পিবি তো আমাদের 5 বলেই দিয়েছে প্রশ্নে, আর এখানে কাটাকাটি করলাম 2 5 10, তাহলে 5 5 গুণ করলে কত 25 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে 25 বর্গ সেমি, দেখো অ্যান্সার কোথায় আছে, 25 বর্গ সেমি আমাদের আছে বি নাম্বার অ্যান্সারটা। দেখো 10-এর প্রশ্নটা বলছে 14 টাকায় 5টি লেবু বিক্রয় করলে যদি 40% লাভ হয় তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য কত। তো এখানে দেখো 5টি লেবু 14 টাকায় বিক্রি করছে, তার 5টি লেবুর বিক্রয় মূল্য কিন্তু 14 টাকা বলে দিয়েছে, আর 5টি লেবুর কতটা লাভ হয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে 40% লাভ হয়েছে, তাই না। তাহলে 5টি লেবুর যদি 40% লাভ হয়, দেখো এখানে আমি তোমাদের আগে লিখে দিই যে ক্রয় মূল্যকে আমরা সিপি নিয়ে কাজ করব, আর বিক্রয় মূল্যকে আমরা এসপি, ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস যেটাকে সিপি বলবো, আর বিক্রয় মূল্য হচ্ছে সেল প্রাইস সেটাকে আমরা এসপি বলবো, এভাবে আমরা সংক্ষেপে নামটা দিব। তাহলে এখানে দেখো 5টি লেবুর লাভ বলে দিয়েছে, তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে শুরু করলাম, 5টি লেবুর, ঠিক আছে, 5টি লেবুর কথা বলেছে। তার 5টি লেবুর যদি এখানে দেখো 40% লাভ আছে, 40% লাভ বলতে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য বলতে সিপি হলে তাহলে এসপি কত হবে, দেখো 100 টাকা ক্রয় মূল্য, তা লাভ হয়েছে ধরো 40, তাহলে ক্রয় মূল্য যোগ লাভটা, এটাই হবে আমাদের বিক্রয় মূল্য। সেটা কত পেয়ে যাবো আমরা, এটা পেয়ে যাবো 140 টাকা, এটা আমাদের হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা, এবার দেখো বিক্রয় মূল্য জানা আছে, তো আমরা এটা ঘুরিয়ে লিখি, তো আমরা বলবো এটা কিন্তু 5টি লেবুর কথা হচ্ছে, তাহলে 140 টাকা যদি এসপি হয়ে যায়, 140 টাকা এসপি হলে সিপি কত আমাদের, দেখো আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে বলেছে 12টি লেবুর, তাই না। তা ক্রয় মূল্য বের করতে বলেছে বলে ক্রয় মূল্যটা ডান দিকে থাকবে, তাহলে 140 টাকা এসপি হলে বিক্রয় মূল্য হলে সিপি হবে, ক্রয় মূল্য হবে, দেখো ক্রয় মূল্য কত 100 টাকা, শুধু লাইনটাকে ঘুরিয়ে লিখলাম। তাহলে 1 টাকা এসপি হলে সিপি হবে ঐকিক নিয়ম 100/140 টাকা। আর দেখো 14 টাকা কিন্তু বিক্রয় মূল্য বলেছিল, 5টি লেবুর বিক্রয় মূল্য 14 টাকা, তাহলে এখানে 14 টাকা যদি এসপি হয় মানে বিক্রয় মূল্য হয়, তাহলে সিপি হবে মানে ক্রয় মূল্য হবে 100/140 ইন্টু 14। দেখো তাহলে এখানে 0 0 কেটে দিলাম, 14কে 14, তাহলে আমাদের কত হলো, আমাদের পেয়ে গেলাম 10 টাকা, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে দেখো 5টি লেবুর ক্রয় মূল্য কিন্তু আমরা 10 টাকা বের করলাম, কিন্তু 12টি লেবুর ক্রয় মূল্য বের করতে বলেছে। আমরা এখানে লিখি যে 5টি লেবুর সিপি পেয়ে গেলাম, ক্রয় মূল্য কত পেয়ে গেলাম 10 টাকা পেলাম, তাহলে 12টি পেয়ে যাবো। তাহলে আগে একটি বের করি, একটি লেবুর সিপি 10/5, আর 12টি লেবুর সিপি 10/5 গুণিত 12, 5 দিয়ে 10 আর 12 দিয়ে 24 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের 12টি লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম কত, 24 টাকা পেয়ে গেলাম। দেখো আমাদের কথা আছে সি নাম্বার অ্যান্সার আছে। দেখো 11 নম্বর প্রশ্নটা কী বলছে, দেখো ABCD সামুদ্রিকের AC ও BD কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 8 সেমি। তো একটা সামুদ্রিক আছে, কর্ণদের দৈর্ঘ্য বলে দিয়েছে। তো সামুদ্রিকের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে যে চতুর্ভুজ গঠিত হয় তার পরিসীমা কত হবে। তাহলে আমাদের আগে একটা সামুদ্রিক আছে, আমরা একটা সামুদ্রিকের ছবি এঁকে নেব। তাহলে আমরা একটা সামুদ্রিকের ছবি আঁকছি। দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, আমরা এটার নাম দেবো ABCD, তাই না। ABCD একটা সামুদ্রিক। আর দেখো এই সামুদ্রিকের কর্ণগুলি বলে দিয়েছে, আমরা একটা বড় কর্ণটা আগে যোগ করলাম, ঠিক আছে। এই যে আচ্ছা যাই হোক, কর্ণটা আমরা যোগ করছি। প্রথমে কী বলে, তারপরে দেখো এখানে সামুদ্রিকের মধ্যবিন্দুগুলি যদি যোগ করা যায়, বাহুগুলির মধ্যবিন্দু, তো প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু দেখো, এই যে আমরা মধ্যবিন্দুগুলো নিয়ে নেব। এটা মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দু আছে, এখানে মধ্যবিন্দু আছে, আর এখানে মধ্যবিন্দু আছে। ধরে এই মধ্যবিন্দু নিলাম এটা P, এটা নিলাম ধরো Q, এটা নিলাম আমরা R, এটা নিলাম আমরা S। এই মধ্যবিন্দুগুলো যদি যোগ করা যায়, তাই না, মধ্যবিন্দুগুলো দ্বারা গঠিত
যে চতুর্ভুজ গঠিত হবে, তাই না, মধ্যবিন্দুগুলো দিয়ে। তারা মধ্যবিন্দুগুলো দিয়ে দেখো যোগ করো তো, এই যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু যোগ করে আর এই যে মধ্যবিন্দু যোগ করলাম আর এই দিকে যোগ করলাম, দেখো তাহলে এই যে দেখো পি কিউ আর এই যে চতুর্ভুজটা গঠিত হলো, এই চতুর্ভুজের পরিসীমাটা বের করতে বলেছে, মানে বাহুগুলির যোগফল পরিসীমা, তাই না। তা আমাদের পি কিউর মান আর এস, এদিকে পি কিউ আর কিউ, আর এদিকে আর এস, আর এদিকে হচ্ছে পিএস, এই মানগুলো আমাদের বের করতে হবে। তখনই আমরা চতুর্ভুজটার পরিসীমা পেয়ে যাব। দেখো এখানে কর্ণগুলো দেওয়া আছে, আমি একটা কর্ণ প্রথমে টানি, বিডি কর্ণ, ঠিক আছে। দেখো আয়তক্ষেত্রের সামুদ্রিক আছে, এটা সামুদ্রিকের কর্ণগুলো দেখো অসমান হয়, এটা বড় কর্ণ আছে, এটা ছোট কর্ণ আছে। তা আমি প্রথমে বড় কর্ণ নিলাম বিডিটা, তাহলে বিডিটা কিন্তু আমাদের বড় কর্ণ, এটা হচ্ছে বড় কর্ণ বিডির মান কত আমরা নিব 12 সেমি, এটা হচ্ছে আমাদের 12 সেমি, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ লক্ষ্য করো, বিসিডি যে ত্রিভুজটা আছে, তাহলে এই ত্রিভুজের মধ্যবিন্দু পি কিউ, তাই না। তাহলে আমরা ত্রিভুজ নিব, ত্রিভুজ বিডিসি নিলাম, বিডিসি এই ত্রিভুজ থেকে আমরা একবারে বলে দিচ্ছি কথা হলো, দেখো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা কী হয়, তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধক হয়, তাই না। এই ধর্মটা আমরা উপপাদ্য আছে, তাহলে আমি ওটা না লিখে আমি একবারে করে দিচ্ছি। তাহলে পি কিউটা কী হবে, তাহলে আমাদের পি কিউটা হবে হাফ বিডি, ঠিক আছে, উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারবো। তাহলে বিডির মান তো আমরা 12 জানি, তাহলে 6 দিয়ে 12, তাহলে আমরা 6 পেয়ে গেলাম, 6 সেমি। তাহলে পি কিউর মানটা দেখো আমরা কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। তাহলে একইভাবে এদিকে দেখো, একইভাবে আমরা আর এস পেয়ে যাবো, তাহলে একইভাবে আমরা আর এসটা পেয়ে যাবো। তা আর এসটা কত হবে, 6 সেমি, আমরা একইভাবে বলে দিলাম। আচ্ছা এবার এদিকে দেখো, আমি যদি এবার এসিটা কর্ণটা টানি, তাই না, এই যে এখানে বসে দিলাম, এভাবে যদি এসি কর্ণটা এবার টানা যায়, তাহলে লক্ষ্য করো এবার আমরা ত্রিভুজ নিব, এসিবি ত্রিভুজ নাও, ত্রিভুজ এসিবি থেকে, তাহলে একই কথা আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু আছে পিএস, তার মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা পিএসটা তৃতীয় বাহুর এই যে এসি বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব পিএস সমান হাফ এসি পেয়ে যাবো, তাই না। তা কারণটা আমরা লিখলাম না, তোমরা কারণটা এখানে লিখতে পারো, উপপাদ্যের কারণটা, যেখানে কারণটা তোমরা কী লিখবা, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়, তাই না, এই যে কারণটা আমি মুখে বলে দিলাম। আচ্ছা এখানে আমরা এসির মানটা তো আমরা দেখো, এসিটা হচ্ছে আমাদের ছোট কর্ণ, যে কর্ণটা আমরা 8 সেমি নিয়ে নেব, তারপর আছে এটা 8 কাটাকাটি করো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 4 সেমি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখো পিএস যদি পেয়ে যাই, তাহলে আমরা কী পেয়ে যাবো, আর কিউ পেয়ে যাবো একইভাবে, তাহলে অতএব আর কিউ পেয়ে যাবো, আর কিউ কত 4 সেমি পেয়ে যাবো, এটা 4 হলে এটা 4 হবে, যেহেতু এই বাহুরই অর্ধেক হবে। আচ্ছা এবার দেখো আমরা চতুর্ভুজের কিন্তু পরিসীমাটা এবার বের করতে পারবো, তাহলে আমরা লিখব অতএব পি কিউ আর এস যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, চতুর্ভুজের পরিসীমা সমান বাহুগুলোর যোগফল পি কিউ যোগ আর কিউ যোগ আর এস যোগ পিএস। পি কিউ কত পেয়েছো 6, আর কিউ পেয়েছো 4, আর এস পেয়েছো 6, পিএস পেলা 4, ঠিক আছে। তো যোগ করে আমরা পেয়ে যাবো সেমি। তাহলে যোগ করে এটা, এদিকে দেখো এদিকে 10 আর এদিকে 10 কত 20 সেমি। 20 সেমি অপশানে দেখো কত নম্বর অপশানে আছে, আমাদের আছে সি নাম্বার অপশানে 20 সেমি। দেখো 12 নম্বর প্রশ্নটা আছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি সমান 7 সেমি এবং ডিসি সমান 5 সেমি যদি হয়, তাহলে দেখো এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ইউএফ হলে ইএফ এর দৈর্ঘ্য হবে কত, ইএফ এর দৈর্ঘ্য। তাহলে এই অঙ্কটা বারবার আমাদের রিপিট হচ্ছে, অনেকবার করা হয়েছে ক্লাসে, তাই না, ডিটেলসে করিয়েছি আমি। তো যাই হোক আমি আবার অঙ্কটা করে দেবো, কারণ একই অঙ্ক যত তোমরা বারবার প্র্যাকটিস করবা ততই তোমাদের ভালো, তোমার অঙ্ক মনে থাকবে। তো অঙ্কটা আমি দেখাচ্ছি, দেখো তার প্রথমে ট্রাপিজামের ছবি আঁকতে হবে। তাহলে ট্রাপিজামে দেখো, ট্রাপিজামের 2 জোড়া তির্যক বাহু হয়, তাহলে আমি এইভাবে, এই যে দেখো এই যে আমাদের একটা ট্রাপিজাম,
ট্রাপিজিয়ামের দেখো এটার নাম দেব এ বি সি ডি, কারণ এ বি সমান্তরাল ডিসি বলেছে। দেখো আমাদের যেভাবে প্রশ্ন বলেছে সেভাবে নামটা দিতে হবে। এই দুটো বাহু সমান্তরাল হয়, এ বি সমান্তরাল ডিসি, আর এরা তির্যক, এরা তো সমান্তরাল হবে না। আচ্ছা, এবার দেখো বলেছে যেটা এ বি ও বিসি বাহুর, এবি না, এডি ও বিসি, এডি বাহুর মধ্যবিন্দু বলেছে আমাদের ই, আর বিসি বাহুর মধ্যবিন্দুটা বলেছে আমাদের এফ। এই যে মধ্যবিন্দুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা ইএফটা, এই যে ইএফটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা কী করবো, একটা কর্ণ অঙ্কন করছি আমরা, ডিবিটা টেনে নিলাম, ডিবিটা ধরো আমাদের পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে জানতে হবে আমাদের পিটা কিন্তু ডিবি এর মধ্যবিন্দু, এটা হবে, ঠিক আছে। এখানে হবে আমাদের পিটা ডিবি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এটা আমাদের ট্রাপিজিয়ামের ধর্ম আছে। আর এবার দেখো, এবার কি করবো আমরা, লক্ষ্য করো, এটা তো এ বিটা আমাদের দেওয়া আছে 7 সেমি, আর ডিসিটা দেওয়া আছে 5 সেমি। আর আমরা এইদিকে ত্রিভুজে নিচ্ছি, এ ডিবি ত্রিভুজ থেকে আমরা কী পাবো, ত্রিভুজ এ ডিবি ত্রিভুজ থেকে একদম আগের যে অঙ্কটা করালাম, একটা ত্রিভুজের মধ্যবিন্দু, যে এটাও মধ্যবিন্দু এও মধ্যবিন্দু, একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা তৃতীয় বাহুর কী হবে, সমান্তরাল অর্ধেক হয়। তাহলে সেটা আমরা একবার করে দেবো এখানে। এখান থেকে আমরা পেয়ে যাব ইপিটা, ইপি সমান হবে হাফ এবি, তাই না। তাহলে এখানে আমাদের এবির মান দেওয়া আছে কত, 7 সেমি, তাহলে 7-এর অর্ধেক আমরা পেয়ে যাবো 3.5, 3.5 সেমি। তাহলে ইপি পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজে লক্ষ্য করো, ত্রিভুজ আমরা যদি নিই, ত্রিভুজ ওটা নিব আমরা ডিবিসি থেকে, ত্রিভুজ ডিবিসি থেকে আমরা কি পাবো, আমরা পাবো দেখো এখানেও দেখো দুটি বড় মধ্যবিন্দু পি আর এফ, তা দুটি বড় মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা পি এফটা কী হবে, তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে এখানে আমরা পি এফটা আমরা পেয়ে যাব হাফ ডিসি। তাহলে এখানে ডিসির মান জানা আছে 5। এবার দেখো 5-এর অর্ধেক 2.5, 2.5। তাহলে আমরা ইপি পেয়ে গেলাম, পিএফ পেয়ে গেলাম, তাহলে ইএফ পেয়ে যাব, যার দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো আমি এখানে বের করি, তাহলে অতএব ইএফ সমান হবে ইপি যোগ পিএফ, মান বসাও, ইপির মানটা হচ্ছে 3.5 আর পি এর মানটা হচ্ছে 2.5, যোগ করে কত পেয়ে যাবে তোমরা, 6 পেয়ে যাবে, 6 সেমি। 6 সেমি অ্যান্সার দেখো আমাদের বি নাম্বার অ্যান্সারটা আছে। দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য বলেছে 6। তো শ্রেণীটি নিম্নসীমা কত হবে, নিম্নসীমাটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা নিম্নসীমা আর উচ্চসীমা আমরা ধরে নিব। তাহলে এখানে লিখব ধরি, প্রথমে লিখে দিলাম অ্যান্সার, ধরি কোনো শ্রেণীর নিম্ন সীমানা এ এবং উচ্চ সীমানাকে আমরা বি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো শ্রেণীর মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু পাওয়ার যে সূত্রটা, মধ্যমান যেটা, তাহলে অতএব শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান যেটাকে আমরা বলবো, শ্রেণীর মধ্যমানটা কীভাবে বের হয়, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করো, এভাবে আমাদের কি পাওয়া যায়, শ্রেণীর মধ্যবিন্দু। এবং শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়, শ্রেণী দৈর্ঘ্য কীভাবে পাওয়া যায়, দেখো উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাই, ঠিক আছে, এটাই আমাদের নিয়ম। আচ্ছা, এখানে শ্রেণী সীমানা, তাহলে দেখো আমরা শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান পেয়ে গেলাম আর শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেছি। আর এখানে দেওয়া আছে শ্রেণীর মধ্যবিন্দু 10, তাই এটা হবে 10-এর সঙ্গে সমান, আর শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6, এটাকে আমরা 6-এর সঙ্গে সমান করে দিই আমরা। তাহলে a + b/2 সমান আমরা বলবো 10, আর এখানে b - a সমান কত বলবো, 6। তাহলে এখানে দেখো a + b আমরা কত পেয়ে যাব, 20 পেয়ে যাব।
আর এখানে আমি ধরো একটা মান বের করে নিই, আমরা কার মানটা, তা দেখো এখান থেকে আমরা কাজ করি, এখান থেকে বি এর মানটা বের করে নাও। এর মানটা দরকার, নিম্ন সীমানাটা বের করতে বলেছে, আমরা শুধু এর মানটা বের করবো। তাহলে বি এর মানটা এখানে যদি বের করে নিই 6 + a, তাহলে এখানে বসিয়ে দাও বি এর জায়গায় a + 6 + a সমান 20। তাহলে আমাদের হবে দেখো 2a, আর 6টা ওইদিকে 20-র সঙ্গে বিয়োগ হয়ে আমাদের হয়ে যাবে কত, 14। তাহলে 2 × 7 = 14। তাহলে এর মান কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম। দেখো 7 আমাদের বি নাম্বার অ্যান্সারে আছে, তাহলে আমাদের হবে 7 অ্যান্সারটা। তাহলে নিম্ন সীমা কত পেলাম, 70, নিম্ন সীমা 7। দেখো 14 নম্বর প্রশ্নটা কী বলছে, দেখো x - y = 0 সরলরেখাটির x অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে কত কোণ করেছে। তাহলে x অক্ষের, দেখো ছবিটা আমি আঁকছি, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, এটা x অক্ষ, এটা y অক্ষ। x অক্ষের সঙ্গে, তাই না, ঋণাত্মক দিকে মানে এই দিকে। তাহলে এই যে সরলরেখাটি আছে, এই লেখচিত্রটা কীভাবে পাবো আমরা, যেহেতু দেখো ধ্রুবক সংখ্যাটা 0 আছে, তাহলে মূল বিন্দুগামী হবে। তাহলে আমাদের দেখো লেখচিত্রটা এইভাবে চলে যাবে, এইভাবে হয়ে যাবে, তাই না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো তো এখানে এই যে মূল বিন্দুগামী কেন, আমি যদি বলি যে দেখো x = এটা y করতে পারবা, এখানে তুমি যদি বিন্দুগুলো তৈরি করো 3টা বিন্দু, তাই না, x y এর মান, তাহলে এখানে 1 1 নিতে পারবা, এখানে 2 2 নিতে পারবা, এখানে 5 5 নিতে পারবা। তাহলে 1, 1 বিন্দুটা ধরো এখানে, 2, 2 এখানে, 3, 3 এখানে, এভাবে যোগ করলে দেখো মূল বিন্দুতেই যাবে, ঠিক আছে, এটা তোমরা জানো। তাহলে এবার দেখো আমাদের কি বলেছে, এই যে সরলরেখাটি, ঠিক আছে, x অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে কত কোণ তৈরি করেছে। দেখো x অক্ষের ঋণাত্মক দিকে, এখানে যদি x অক্ষ যেটা হয়, এটা হয়, এটা হচ্ছে x, এটা হচ্ছে আমাদের x ড্যাশ, এই যে x অক্ষটা। তাহলে x অক্ষের ঋণাত্মক দিক বলতে দেখো এই দিকটা বোঝাচ্ছে, এখান থেকে যে কোণটা তৈরি করেছে, এই যে ঋণাত্মক দিক, মানে এই কোণটা, ঠিক আছে, আর এই কোণটা দেখো করো, এই যে লেখচিত্রটা, আমরা যোগ করেছি। তাহলে এই কোণটা কিন্তু ঋণাত্মক, এটা হচ্ছে দেখো, এটা কত আছে, এটা 90 ডিগ্রি আছে, আর এটা কত আছে, এই কোণটা দেখো। আমাদের এই যে মূলবিন্দুগামী যে লেখচিত্রটা হবে, এটা পুরো কী হবে, এটা 90 ডিগ্রিকে অর্ধেক করে যাবে, মানে এদিকে 45 ডিগ্রি হবে, তাই না, এটা একদম 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবে 90 ডিগ্রিকে। তাহলে এটা তো 90 ডিগ্রি আমরা জানি, আর এটা কিন্তু আমাদের 45 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করো, মোট এই যে ঋণাত্মক দিক, এই দিকে হচ্ছে আমাদের ঋণাত্মক দিক, তাই না, এদিকে ঋণাত্মক হয়, আর এদিকে ধনাত্মক হয়, ঋণাত্মক দিকের কথা বলেছে আমাদের। তাহলে দেখো 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, এটা যোগ করো, এটা পেয়ে যাবে তোমরা 135 ডিগ্রি। তাহলে এই যে সরলরেখাটি x অক্ষের ঋণাত্মক দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে 135 ডিগ্রি দেখো সি নাম্বার অ্যান্সারে আছে। এবার দেখো আমরা 2-এর প্রশ্নগুলো আসলাম, আমরা 1-এর প্রশ্নগুলো করলাম, 1-এর প্রশ্নগুলো MCQ টাইপের প্রশ্ন ছিল, আর 2-এর যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে ACQ টাইপের প্রশ্ন। তো এগুলো এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পাবা। তো 2-এর 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। বলছে A ও B এর মোট 132টি গরু আছে, মানে A ও B ধরো দুজন ব্যক্তি আছে, তাদের মোট গরুর সংখ্যা বলেছে 132টি গরু আছে। আর এর গরুর সংখ্যার, মানে এর যতটি গরু আছে তার গরুর সংখ্যার এত, আর বি এর গরুর সংখ্যার এই যে এত, এই সংখ্যাটা আছে দেখো আবৃত দিয়ে সংখ্যা তৈরি করেছে, এটা 1 4 2 8 5 7, আর 1-এর মাথায় আবৃত আর 7-এর মাথায় আবৃত, এত সমান বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কার কতগুলি গরু আছে। তাহলে এখানে প্রথমেই দেখো আমাদের যেটা বলেছে A + B, তো আমাদের এখানে বলে দিয়েছে A + B, হ্যাঁ, এ ও বি এর মোট গরু কতটি, 132টি, ঠিক আছে। এবার দেখো আমাদের এই শর্তটা, দ্বিতীয় শর্তটা যেটা বলেছে, এখানে দেখো এ যেটা বলেছি, এর কত গরু আছে, 2 দশমিক, এই যে এটা যদি আমরা দশমিকটা উঠাই তাহলে এখানে 100 পাবো, তাহলে এত। তাহলে এর এত গরুর সংখ্যার সঙ্গে সমান বলেছে কার, বি এর এই যে সংখ্যাটা দেখো, এই সংখ্যাটাকে আমরা যদি আবৃত উঠিয়ে নিই, তাহলে আবৃত দেখো এখানে আছে, কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা 9 হবে নিচে। তাহলে আমরা সংখ্যাটা উপরে লিখে দিই, 1 4 14 28 আর 57 উপরে রেখে দেবো, আর আবৃতগুলো জন্য আমরা 9 দিয়ে দেবো। আমরা আবার গুনে নিই কটা 9 হবে, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ভালো করে গুনে নিতে হবে, ঠিক আছে। এইভাবে একটা সম্পর্ক বলেছে। এখানে দেখো আমরা এখান থেকে আমরা এখানে কাটাকাটি যাবে, তোমরা লক্ষ্য করো, আমরা যদি এটাকে 7 দিয়ে গুণ করি তাহলে এটা পেয়ে যাবা, ঠিক আছে, 7 7 49, তাই এটা কিন্তু তোমরা মনে রাখবা, একদম 7 দিয়ে যদি গুণ করা যায় এটাকে, তাই এটা পেয়ে যাবা। এটা এতকে এত, আর এটার সাথে এটা, তোমরা লক্ষ্য করবা, এটাকে 7 দিয়ে গুণ করো, এই সংখ্যাটাকে 7 দিয়ে গুণ করে কিন্তু তোমরা নিচের সংখ্যাটা পেয়ে যাবা। এটা আমি একবারে করে দিলাম। আর এখানে 25 × 25 25 4 100,
তাহলে এখানে দাঁড়িয়ে গেল আমাদের a/4 আর এদিকে দাঁড়ালো b/7, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ধরো a এর মানটা আমরা বের করে নিই, তাহলে এখানে 4/7 ইন্টু বি, ওকে। আচ্ছা, তাহলে এই এর মানটা আমরা যদি এখানে পুট করে দিই, তাহলে আমরা কার মানটা পেয়ে যাবো? বি এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা এর মানটা বসাবো 4/7 প্লাস 7 বি আছে এখানে ইন্টু বি প্লাস বি, আর এটা হয়ে গেলো 132। তাহলে এখানে আমাদের ভগ্নাংশে যোগবিয়োগ করে দাও। তাহলে ভগ্নাংশে যোগবিয়োগ করলে আমরা কত পাবো? তাহলে এটা হবে লসাগু 7, তাহলে এটা হয়ে যাবে 4b, এটা হবে 7b। তাহলে এখানে 132, 4b আর 7b যোগ করো, এটা পেয়ে যাবে তোমরা 11b, আর নিচে 7 সমান সমান 132। 11 দিয়ে এটাকে কাটাকাটি করো, 11কে 11, 11 দিয়ে 22, 12 পেয়ে গেলাম। তাহলে বি সমান সমান 12 আর সাথে গুণ করলে 12 সাথে 84। দেখো বি এর গরুর সঙ্গে আমরা পেয়ে গেছি 84টা বি এর গরু ছিল। এবার এর গরুটা এখান থেকে আমরা এর পেয়ে যাবো। তাহলে এর এখানে 4/7 আর বি এর মানটা বসিয়ে দাও 84। তাহলে এখানে দেখো এটা আমাদের কত আসবে? 12 আসবে। তাহলে 12 4 48। তাহলে এর গরু আছে কত? 48টি। কার কতটি গরু আছে? তাহলে আমরা লিখবো এখানে এর গরু আছে, এর গরু পেলাম 48টি, আর বি এর গরু আছে, এটা পেলাম আমরা 84। এটা আমাদের অ্যান্সার। দেখো 2 নম্বর প্রশ্ন চলে আসলাম আমরা। তো 2 নম্বর প্রশ্নটা করার আগে তোমাদের যেটা বললাম যে বুধবার যেটা হচ্ছে আজকে অনুযায়ী কালকে, যেটা হবে তোমাদের 20/11/2024, ঠিক আছে। এই যে বুধবার, ঠিক আছে, এই বুধবার আমি রাত 9টায় লাইভে আসছি। তো তোমরা সবাই থাকবা লাইভে। তোমাদের যেটা ক্লাস 9 ম্যাথ সাজেশন আমি দেখাবো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের জানাবো, আর অনেক কিছু কথা আছে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি। তো দেখা হবে কিন্তু লাইভে তোমাদের সঙ্গে বুধবার, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে মঙ্গলবার আছে। আজকে ভিডিওটা আমি কিন্তু তোমাদের রাত্রেই আপলোড করে দেবো। আজকে এটা 20 নম্বরটা আমরা দিচ্ছি, আর কালকে বুধবারে তোমরা পেয়ে যাবা 21 নম্বরটা আপলোড করে দেবো। তারপরে আমরা রাত্রে কিন্তু লাইভে আসবো রাত 9টায়। তো তোমাদের সঙ্গে রাত 9টায় কিন্তু আমাদের লাইভে বেশ ভিডিও হবে, তোমাদের সঙ্গে কমেন্টে কথা হবে। তো তোমরা আমাদের একটা কথা বলি যে কার কবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে, ঠিক না, সেটা আমার কমেন্টে আমাকে জানাবা। অঙ্ক পরীক্ষাটা, বিশেষ করে অঙ্ক পরীক্ষাটা কোন তারিখে হচ্ছে তোমাদের, কোন স্কুলে। অনেক স্কুলে দেখছি আবার পরীক্ষা শুরু হয়ে গেছে, আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। তো অন্যান্য স্কুলে পরীক্ষা হয়ে যেতে পারে। তো তোমরা জানাও কার পরীক্ষা, অঙ্ক পরীক্ষা কবে হয়েছে, বা কার হয়ে গেছে, বা কার পরীক্ষা হতে চলেছে কত তারিখে, সেই তারিখটা কিন্তু আমাকে একটু কমেন্টে মেনশন করিও, ঠিক আছে। তো তারপরে তো আমরা লাইভে দেখা করব বুধবার রাত 9টায়, এই যে তারিখটা দিলাম। তো চলো আমরা অঙ্কটা চলে যাবো, এটা আমরা মুছে দিই। দেখো আমাদের একটা দেওয়া আছে এখানে, দেখো বন্ধনীর মধ্যে 1 মাইনাস আবার বন্ধনী 1 মাইনাস আবার বন্ধনী 1 মাইনাস এক্স কিউব, পাওয়ারে আছে -1, আবার বন্ধনী দিয়ে পাওয়ারে -1, আবার বন্ধনী ক্লোজ করে বাইরে -1/3। এর সরলতম মান নির্ণয় করো যখন এক্সের মানটা দেওয়া আছে 0.001। তো দেখো এর সরলতম মানটা আমরা কীভাবে পাবো? আগে এটাকে সরল করে নিই আমরা। তো সরল আমরা যদি করি, এটাকে আমরা প্রথম বন্ধনীর কাজ, দেখো এটা মাইনাস আছে পাওয়ারটা, তাহলে এটাকে আমরা 1/, দিয়ে লিখতে পারবো। পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ওটাকে 1/, করে নেবা, এটা আমাদের নিয়ম আছে। তাহলে আমাদের একটা পাওয়ার উঠলো, আর এটা আমরা -1/3 দিয়ে দিলাম। আর এখানে একটু ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা আমাদের 1 মাইনাস এক্স কিউব লসাগু 1 মাইনাস এক্স কিউব, আর এটা -1, বাইরে মাইনাস পাওয়ার আছে। আবার এখানে বন্ধনী ক্লোজ করে বাইরে -1/3। আচ্ছা এখানে দেখো 1 1 কেটে যাচ্ছে আমাদের, তাহলে 1 মাইনাস বন্ধনী দিলাম। তাহলে এই যে দেখো এখানে মাইনাস এক্স কিউব আছে, আর নিচে আছে 1 মাইনাস এক্স কিউব। তাহলে মাইনাস পাওয়ারের জন্য আমরা কী করবো? এটাকে মাইনাস পাওয়ার উঠালে পরে এটা উল্টে দেবো আমরা। তো এটা যদি উল্টে লিখি, এটা মনে রাখবা, এটাকে যে উল্টে লিখি আমরা, এই যে মাইনাস এক্স কিউব, মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে মাইনাসটা আমরা এখানে দিলাম। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কিন্তু মাইনাসটা আর থাকবে না, -1 যে পাওয়ারটা ছিল ওটা আরও থাকবে না। মানে এখানে যে সূত্রটা বলি, ধরো আমাদের আছে AB -1, তো এটাকে তোমরা BA লিখতে পারবা, পাওয়ারটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কীভাবে হয়, এটা হয় 1/A/B, ঠিক আছে। মাইনাস পাওয়ারের জন্য 1/, হয়ে গেল,
আর এ বাই বিটা 1/a/b আছে, এটা b/a হয়ে যাবে। এভাবে জিনিসটা কিন্তু আমাদের হয়েছে এখানে। তাহলে এখানে বাইরে আবার মাইনাস, আচ্ছা এই পাওয়ারটার জন্য আমরা দিলাম, ঠিক আছে। তাহলে এই পাওয়ার তো আর দিব না, পাওয়ার আমাদের উঠে গেল। এটা এই পাওয়ারটার জন্যই আমরা কিন্তু উল্টালাম, তার পাওয়ার উঠে গেল -1/3। আর এখানে এবার দেখো, এবার আমরা যেটাকে বন্ধনী উঠিয়ে দাও, এটা প্লাস চলে আসবে, সরি এখানে একটা 1 আছে আমাদের, 1 আর মাইনাস মাইনাসে দেখো প্লাস, আর 1 - x কিউব, আর নিচে আছে আবার x কিউব, আর এই বাইরে শুধু একটা পাওয়ার থাকলো -1/3। এবার এর ভগ্নাংশ যোগবিয়োগ করো, তাহলে আমরা x কিউবটা হয়ে গেল আমাদের লসাগু, তাহলে x কিউব প্লাস 1 - x কিউব, বাইরে আছে -1/3। এখানে x কিউব কেটে যাচ্ছে, তাহলে দেখো আমাদের 1/x কিউব, বাইরে আবার -1 কিউব। আচ্ছা এটাকে আমি তো এইদিকে দেখাই, তাহলে এটাকে তোমরা দেখো কীভাবে লিখতে পারবা, 1 আছে না x কিউব, এটাকে তোমরা x - 3 পাওয়ার দিতে পারবা, বাইরে আবার -1/3 আছে, তাই না। মাইনাস থাকলে 1/, করা যায়, আর 1/, থাকলে মানে দেখো তাকে আমরা মাইনাস দিয়ে করে দিলাম। আচ্ছা এখানে দেখো, এবার যদি আমরা পাওয়ার পরে গুণ করি, তাহলে এটা 3 কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমরা শুধু দেখো এই মানটা x থেকে যাচ্ছে আমাদের, সরল করে। তাহলে এক্সের মানটা দেওয়া আছে, এক্সের মানটা পুট করে দাও, তাহলে এটাই আমাদের অ্যান্সার 0.001। ঠিক আছে, দেখো অ্যান্সারে কিন্তু অন্য আছে, অ্যান্সারে দেখতে পাচ্ছি যে 0.0009 যেটা বলেছে, 0.0009 এটা বলেছে, এটা কিন্তু অ্যান্সার হবে না আমাদের। তাহলে এই অ্যান্সারটা আমাদের কাটটা, এই অ্যান্সারটা কিন্তু আমাদের হবে। চলে আসলাম 3 নম্বর প্রশ্নটা, বলছে দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা 30% হ্রাস করলে ওর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে নির্ণয় করো। দেখো একটা বৃত্ত আছে, বৃত্তের পরিসীমাকে হ্রাস করছে 30%। তাহলে আমরা একটা যদি বৃত্ত বলি, এই যে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এখানে আমরা একটা ব্যাসার্ধ দিলাম, ব্যাসার্ধ r। তাহলে বৃত্তের পরিসীমা বলতে পরিধি 2πr, এটা হচ্ছে পরিধি। আর বৃত্তের যে ক্ষেত্রফলটা, জায়গাটা, বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের πr², তাই না। আচ্ছা দেখো এই পরিধিটাকে আমাদের কি বলছে, 30% হ্রাস করছে। তাহলে দেখো 2πr থেকে 30% হ্রাস, 30% হ্রাস বলতে 30/100, ঠিক আছে, 30% বলতে 30/100। তাহলে কতটা কমছে, হ্রাস বলতে কমে যাচ্ছে, দেখো 0 কেটে দাও, আর এখানে 2 × 5 = 10, এভাবে কাটাকাটি করলাম। তাহলে আমরা কত পেলাম, এটা পেয়ে গেলাম 3/3/5 × πr, ঠিক আছে। এভাবে হ্রাস পেয়ে এতটা হলো। আচ্ছা এবার দেখো এতটা হ্রাস, এটা হ্রাস হয়েছে, তাহলে আমাদের হ্রাস করে কতটা থাকলো, ঠিক আছে। তাহলে হ্রাস পেয়ে আমাদের যে পরিসীমাটা হবে, হ্রাস পাওয়ার পর, তাহলে নতুন যে পরিসীমা পাবো, নতুন পরিসীমা, দেখো আগে পরিসীমা ছিল কত, 2πr, আর এই যে পরিসীমাটা আমাদের কমে গেছে, এটা 3/5πr। তাহলে এটা বিয়োগ করে আমাদের নতুন পরিসীমা। তাহলে এখানে আমরা দেখো πr যদি আমরা কমন নিয়ে নিই, π আছে, তাহলে এখানে থাকলো 2, আর এদিকে থাকলো 3/5। তাহলে এটা আমরা যদি করি πr, এটা দেখো এটা হবে 10, 7/5। আচ্ছা এটাকে আমরা একটু এভাবে 2π আকারে সাজাবো, তাই না। তাহলে আমরা যদি 2π এভাবে সাজাই, 2π, তাহলে 8টা কীভাবে চেঞ্জ হবে দেখো। তাহলে এখানে আমাদের 8টা আসবে, 8টা দেখো এখানে আমাদের 8টা কীভাবে আসবে, 7 থাকবে, 7, তাহলে এখানে 7 আর এখানে তো 2টা দিব, যেহেতু আমাদের 2টা নিয়েছি, আর 5। দেখো এভাবে একটু ব্যালেন্স করলাম এটাকে, কারণ 2π আকারে রাখলাম, 2π, আর এটা পুরোটা হচ্ছে আমাদের r। এখন r ধরবো আমরা এই জায়গাটা, এটা আমাদের কিন্তু এখন r, এটা r কল্পনা করব পুরোটাকে। তাহলে এটা বৃত্তের পরিধি 2πr, নতুন পরিসীমা যেটা, নতুন বৃত্তটা কমে গেলো, মানে কি বৃত্তটা একটু ছোটো হয়ে গেল, তাই না। এই যে ছোট পরিসীমাটা আমাদের এটা পেয়ে গেলাম 2πr। এখন r আমাদের দেখো, তাহলে দেখো ছোট বৃত্তটা এই যে 2πr, তাহলে ছোটো বৃত্তের ক্ষেত্রফল কত পাবো, ক্ষেত্রফল হচ্ছে আমাদের πr², তাহলে πr², তাহলে r আমাদের কত, এই যে 8টা, 7r 2 × 5, মানে এটা 10 করে দিচ্ছি আমরা, 10, তাই না। এটা আমাদের r, এখন ছোটো বৃত্তের r, ব্যাসার্ধ পেয়ে গেলাম, এটা r। তাহলে এটা যদি আমাদের হয় r, তাহলে πr² হচ্ছে ক্ষেত্রফল, তাই না। ক্ষেত্রফলের সঙ্গে আমাদের বলেছে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে, আগের ক্ষেত্রফল ছিল πr², আর এখন ক্ষেত্রফলটা কত আসছে, এই যে ছোটো বৃত্তটা, নতুন বৃত্ত যেটা, এটা হচ্ছে আমাদের নতুন বৃত্ত। তাহলে এখানে দেখো, এখানে একটু সরল করি, এটা হবে π, এটা হচ্ছে 49r², আর 10 বর্গ 100। তাহলে এই হচ্ছে আমাদের নতুন
বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে, তাই না? তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, ঠিক আছে? তো ক্ষেত্রফল হ্রাস পাবে। দেখো আমাদের বড় ক্ষেত্রফলটা ছিল πr², তাহলে এটা থেকে আমাদের এটা বাদ দাও, তখন আমি বলতে পারবো যে কতটা কমে গেছে, ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। তাহলে এটা আছে আমাদের পাই ইন্টু 49 r², নিচে 100। এখানে আমরা আবার πr² কমন নিতে পারবো, এখানে 1 মাইনাস এদিকে থাকলো 49/100। আচ্ছা, πr², এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা 100, এখানে 100 মাইনাস 49, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করো, এটা আমাদের কত দাঁড়াবে? 100 থেকে 49 চলে গেলো, তাহলে আমরা কত পাবো? 51 পাবো। তাহলে এখানে দেখো πr², তাহলে এখানে আসছে উপরে 51 আর নিচে আসছে আমাদের 100, ঠিক আছে? 51/100। তাহলে এই যে ক্ষেত্রফল হ্রাস পাবে এতটা আমাদের হ্রাস পাচ্ছে। এবার এটাকে আমাদের বলেছে শতকরা কতটা হ্রাস পাবে, শতকরা হ্রাসটা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা শতকরা হ্রাসটা আমরা বের করব, আমরা এই জায়গায় বের করি, তাই না? আচ্ছা, এখানে একটু লিখি যে শতকরা হ্রাস পায়, শতকরা হ্রাস পাবে, ঠিক আছে? এখানে লিখে দিলাম শতকরা হ্রাস কত পাবে। দেখেন শতকরা পাওয়ার নিয়মটা আমাদের, দেখো যেটা সমান সমান দিব, যেটা হ্রাস পেয়েছে সেটা উপরে লিখো, πr² ইন্টু 51/100। আর হ্রাসটা কী থেকে পেয়েছে? এই যে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে পেয়েছে, πr² থেকে। তাহলে πr² নিচে দাও আর 100 দিয়ে গুণ করে দাও, এভাবে আমরা শতকরা হ্রাস পাই, তাই না? এখানে πr² কেটে দাও, তাহলে আমাদের দেখো এখানে থাকলো উপরে 51 আর নিচে 100 ইন্টু আবার 100 ছিল আমাদের, এখানে 100 কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা আসলো 51%। এই যে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটা হবে 51%। দেখো আমি অ্যান্সারে দেখতে পাচ্ছি 61% আছে, 61% অ্যান্সার হবে না, তোমাদের অ্যান্সারটা আসবে 51%, এটা আমাদের অ্যান্সার। দেখো আমরা 4 নম্বর প্রশ্নটা আসলাম, সমাধান করো। লগের একটা সমাধান আছে, তাহলে দেখো লগের সমাধানটা আমরা করব। দেখো লগ এটা দেওয়া আছে 0, লগ 7 আমরা লগারিদম আমরা এটা নিয়ে এলাম বন্ধনের মধ্যে লগারিদম। তাহলে আমাদের দেখো একটা লগের সূত্রটা তোমাদের এখানে দেখায়, লগ যদি ax⁴m হয়, তাই না? আচ্ছা, এখানে আমি একটু এমটা এখানে দিই, তাহলে এখানে দিলাম এমটা আর এক্সটা এখানে দিলাম। তাহলে এই যে লগ থেকে যদি সূচকে নিয়ে যাও, তাহলে এই সূত্রটা দেখো নিধানের উপর এক্সটা পাওয়ারে আসবে, আর এই যে এমটা লগারিদম ছিল এটা আমাদের সমান সমান দিয়ে চলে যাবে ডান দিকে, ঠিক আছে? এই লগ থেকে এভাবে সূচকে আসা চাই। তাহলে এখান থেকে একইভাবে দেখো এটা আমাদের নিধান, তাহলে এখানে এই যে 7টা আছে যেটা আমাদের এর কাজ করছে, তাহলে 7-এর মাথায় এই যে এক্সটা পাওয়ার এসেছিলো 0টা পাওয়ারে আসবে, আর সমান সমান যে লগারিদমটা যেটা আছে বন্ধনী দিয়ে সেটা আমাদের চলে আসবে ডান দিকে সমান সমানে। তাহলে এখানে হয়ে যাবে log 5x + 5 + √x, তাই না? পুরোটা এটা আমাদের লগারিদম চলে আসলো। আচ্ছা, 7 0 তো 1 হয়ে যায়, তো এটা আমি ডান দিকে লিখি, তাহলে এটা ডান দিকে লিখলে log 5√x + 5 + √x, আর এই যে 7-এর মাথায় 0 এটা আমরা 1 করে দিলাম। আবার দেখো আমরা লগের সূত্রটা আবার লাগাবো, তাহলে এবার দেখো অতএব 5-এর মাথায় আসবে কত? 1 চলে আসবে, সমান সমান আর এই লগারিদমটা এই যে এটা সামনে চলে আসবে, তাহলে √x + 5 + √x। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এখানে এবার আমরা উভয় দিকে বর্গ করে নিই, ওই দিকে এটা আগে লিখলাম হোল স্কোয়ার, আর এইদিকে 5 আছে, 1-এর তো দাম নাই, তাহলে 5-এর স্কোয়ার। তাহলে এবার আমরা এটাকে সূত্র সাজাবো, a² + 2ab হচ্ছে আমাদের √x + b², আর 5-এর স্কোয়ার আমরা 25 দিয়ে দিলাম, তাই না? তাহলে এখানে দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে x + 5, আর এখানে গুণ করে দাও, এটা দেখো গুণ এভাবে হয় করণীর মধ্যে, তাহলে x × x + 5, দুজনই করণী আছে, দ্বিঘাত করণী, এভাবে ক্লাস 10-এ তোমরা ভালো বুঝতে পারবা। তাহলে এখানে তোমরা বলে দিচ্ছি রুটটা একটা রুট নিয়ে নিবা, আর যে রুটের মধ্যেগুলো এগুলো কী হবে? গুণ হয়ে যাবে, গুণটা আমি পরে করাচ্ছি। এখানে আমাদের এটা x পেয়ে যাবা 25। আচ্ছা, এখানে x আর x এর যোগ করে দাও, এটা পেয়ে গেল 2x, 5টাকে আমি ওইদিকে নিয়ে চলে যাব, আর এখানে দেখো +2
যেটা আছে এটা যদি ভিতরে গুণ করে নাও তো এটা পাবা এক্স স্কোয়ার প্লাস 5x, আর এখানে 25 মাইনাস 5। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5x, আর এখানে কত 20, 2 দিয়ে কেটে দাও, এটা 10 পেয়ে গেল, তাই না? এবার আমরা কি করব, এবার আমরা একটু সাজাই মানটাকে, এখানে নিয়ে আসি। এখানে যদি মানটা আনি আমরা এটা লক্ষ্য করো, এক্স মাইনাস 10 করলাম সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5x, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বাদিকে নিয়ে আসলাম, এটাকে ডান দিকে, তো এখানে মাইনাস আসবে, এটা একটা মাইনাস আসবে এই জায়গাটা, যেহেতু এটা আমরা এদিক থেকে ওদিকে নিয়ে গেছি, ঠিক আছে? এবার আবার এখানে আমরা বর্গ করে নেব, এক্স মাইনাস 10 তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5x তার হোল স্কোয়ার। এখানে আবার সূত্রটা আমি একবারে করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এটা 20x হয়ে যাবে, এ মাইনাস বি স্কোয়ার সূত্র আমি একবারে ভেঙে দিচ্ছি এটা, আর এটা বি স্কোয়ার বলতে 10 স্কোয়ার 100, আর এটা মাইনাসটা প্লাস হবে, এটা শুধু হবে এস স্কোয়ার প্লাস 5x। দেখো এখানে এস স্কোয়ার কেটে যাচ্ছে আমাদের, 5xটা এদিকে নিয়ে আসবো, তাহলে 5x যদি এদিকে আসে তাহলে এটা কত হবে, মাইনাস 25x, আর 100টা ওদিকে নিয়ে গেলে মাইনাস 100, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, 25 4 100। তো দেখো এক্সের মানটা আমরা সমাধান করে 4 পেয়ে গেলাম, তো এটাই আমাদের অ্যান্সার। 5এর প্রশ্নটা বলছে দেখো, যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি 7,9 3,-7 ও -3,3, সেই ত্রিভুজের প্রকৃতি ব্যাখ্যাসহ নির্ণয় করা। দেখো ত্রিভুজের প্রকৃতি বলতে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হবে, 3টা শীর্ষবিন্দু দিয়ে কোন ত্রিভুজ পাওয়া যাবে সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। তাহলে আমরা দেখো, আমরা যদি একটা ত্রিভুজ তৈরি করি, তোমাদের আগে বলে দিই ত্রিভুজটা কিন্তু সমকোণী পাবা, সমকোণীর সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যাবে। তো যাই হোক, আমি ওই টাইপের একটা ত্রিভুজ আঁকলাম ABC, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই যে বিন্দুগুলো, এটাকে আমরা ABC ধরে নিই, এটা আমরা A নিলাম, এটাকে B ধরে নিলাম, আর এটাকে আমরা C ধরে নিলাম, ওকে? তাহলে আমাদের দেখো, আমাদের AB বের করব, AB BC আর AC 3টা বাহু বের করে নিই, 3টা বাহু বের করে নিলে পরে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ আছে। জাস্ট আমরা সমকোণী ত্রিভুজটা আঁকলাম, যেহেতু সমকোণী ত্রিভুজ এটা হতে পারে। আচ্ছা দেখো, আমরা অ্যান্সারে চলে যাব। তাহলে প্রথমে আমরা AB বের করে নিই। তাহলে AB বের করলে ABর মধ্যে দূরত্ব, দুটি বিন্দুর দূরত্ব যেভাবে বের করার নিয়ম তোমরা জানো, এটা আমরা লিখব 7 - 3 তার বর্গ প্লাস 9, এটা প্লাস হবে 7 তার বর্গ, ওকে? আচ্ছা, এটা আমরা সলভ করো, এটা পেয়ে যাবে তোমরা 4 তার হোল স্কোয়ার, আর এখানে 9 7 16 তার হোল স্কোয়ার। এখানে দেখো 4 স্কোয়ার 16, আর এটা 256 পেয়ে যাবা। তাহলে এটা যোগ করো, এটা যোগ করলে তোমরা পাবা 6 6 12, আর এদিকে 7 7, এদিকে 272, AB 272, এটাই থাক। আমরা চলে যাবো এবার BC আমরা বের করি, তাই না? তাহলে BCটা আমরা বের করব। BC দেখো কত আছে, BCটা আমরা দেখতে পাবো যে এখান থেকে লক্ষ্য রাখতে হবে তোমাদের 3 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মাইনাসের জন্য 3 + 3 তার বর্গ, আর -7 - 3 তার বর্গ। তাহলে এটা হয়ে গেল 6 তার হোল স্কোয়ার। এটা দেখো 10 - 10 তার হোল স্কোয়ার, 6 বর্গ তো 36, আর -10 এটা 100 হয়ে গেল, তাই না? আর এটা আমাদের যোগ করে কত 136, এটাই থাক। এবার আমরা কার মানটা বের করবো, আমরা এবার ACর মানটা বের করি। AC যদি বের করো, দেখো A আর C, তাহলে আমরা নিব 7 মাইনাসটা, এটা দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে 3 তার হোল স্কোয়ার, আর 9 - 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা 10 তার স্কোয়ার, আর এটা দেখো 6 তার স্কোয়ার। তাহলে এটা 100 পেয়ে যাচ্ছ, এটা 36, এটাও আমরা পেয়ে গেলাম 136। দেখো দুটো বাহু কিন্তু সমান আসলো, BC আর AC সমান, তাই না? আর এটা বড় বাহু, এটা হচ্ছে অতিভুজ হবে আমাদের। তাহলে AB, এটা আমরা নামটা একটু চেঞ্জ করে দিই, এটা এখানে আমরা নামটা দিলাম ABC। তাহলে ABC, C কোণটা আমাদের 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারবো, দুটি বাহু সমান বলে। আর সমকোণী ত্রিভুজ দেখানোর জন্য আমরা কি সূত্র দেখাবো, আমরা দেখাবো যে এখানে বলে দেব যেহেতু AB স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার,
এটা যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ হবে। মানগুলো বসাও। এ বি কত পেয়েছো? এ বি পেয়ে গেছো দেখো 272 √272 তার হোল স্কোয়ার, বিসি √136 তার হোল স্কোয়ার, আর এসি √136 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যায় 272, একইভাবে এখানে শুধু হবে 136 আর এখানে হবে 136, এদিকে 272 আর এদিকে যোগ করে, এদিকেও তোমরা যোগ করে দেখো 272 পাচ্ছ, 272 ওইদিকে সমান। তাহলে এটা সমকোণী ত্রিভুজ আমরা পাচ্ছি। আর যেহেতু দুটো বাহু সমান আছে, তাই না, তা আমরা লিখবো এখানে যেহেতু দিয়ে, যেহেতু আমরা সমান পেলাম কে কে, বিসি বিসি সমান সমান এসি পাচ্ছি, তাই না। আর এটা আমার এবং এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই দুটো শর্তের জন্য আমরা কি বলবো, এই যে ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা বলবো যে অতএব ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, ঠিক আছে। ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। বাস এভাবে লিখে দিবা, তাই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো 6 প্রশ্নটা আছে, এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন এর পরিচয় বলে দিয়েছে, অযুগ্ম বলতে বিজোড় সংখ্যা ধনাত্মক হবে, তাই না। পূর্ণ সংখ্যা বলতে 1 2 3 4, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4, তাই না। পূর্ণ সংখ্যা তো মাইনাসগুলো হয়, যদি এখানে ধনাত্মক বলে দিয়েছে তাহলে এন এর মানটা হবে 1 2 3 4। আমাদের এনটা যদি বলে দিই তাহলে এনটা হবে 1 2 3, এভাবে চলতে থাকবে 1 2 3 4। আর সরি, অযুগ্ম বলেছে এখানে অযুগ্ম তো আমাদের দেখো বিজোড়গুলো নিতে হবে, তাহলে 1 নিতে পারবা, 3 নিতে পারবা, 5 নিতে পারবা, 7 নিতে পারবা, এভাবে কিন্তু এনের মানটা চলবে, তাই না। একে বলা হয় অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা এনটা। আর কি বলেছে, দেখাতে বলেছে যে এই যে বহুপদী সংখ্যাটা আছে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n, বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x প্লাস y হবে, তাই না। তাহলে উৎপাদক বলতে দেখো এই যে x প্লাস y দ্বারা এটা ভাগ চলে যাবে, ভাগশেষ শূন্য হবে আমাদের। তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে দেখাবো যে ভাগশেষটা শূন্য বেরোচ্ছে কি বেরোচ্ছে না, যখন এনটা আমাদের হবে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা প্রথমে কি করব, অ্যান্সার ভাজকটাকে এফএক্স ধরে নেবা। দেখো ভাজ্য, এটা বড়টাকে ভাজ্য বলে আর এটাকে ভাজক বলা হয়। ভাজকটাকে শূন্য ধরবো আর ভাজ্যটাকে এফএক্স ধরবো। তো এই যে ভাজ্য, এটা আমরা ভাজ্যটাকে এফএক্স ধরে নিলাম। আর এইদিকে তোমরা ভাজকটাকে তোমরা কি ধরবা, 0 ধরবা। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নাও, এক্সের মানটা -y। তাহলে এবার দেখো এফএক্স আছে, তাহলে এক্সের জায়গায় আমরা -y পুট করে দেবো। আমাদের কি দেখাতে হবে, ভাগশেষটাকে শূন্য দেখাতে হবে প্রমাণ করার জন্য। তখনই বলে দেবো হ্যাঁ এর উৎপাদক আছে। তাহলে আমরা কি বলবো, এর মানটা বসাও, এক্সের মানটা আছে -y পাওয়ার n আর y টু দি পাওয়ার n। দেখো এখানে এটা -y টু দি পাওয়ার n হবে। এনটা যখন বিজোড় সংখ্যা হবে, তাই না, পূর্ণ সংখ্যা, বিজোড় পূর্ণ সংখ্যা, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন এনটা হবে তখনই কিন্তু মাইনাসটা বের হবে। তাহলে আমাদের এখানে কারণটা লিখে দিতে হবে, যেহেতু এনটা বলে দিয়েছি এন ধনাত্মক, এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এনটা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য কিন্তু মাইনাসটা কিন্তু বের হলো, যদি যুগ্ম হয়ে যেত তাহলে এটা কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যেত। ওকে, এবার দেখো এই দুটো একই হয়ে গেছে, প্লাস মাইনাস, তা তোমরা কেটে দিতে পারবা। দেখো ভাগশেষটা আমাদের 0 চলে আসলো। তা আমরা বলে দেবো যে এফএক্সের একটি উৎপাদক, তাই না, এফএক্সের একটা উৎপাদক কত পেলাম, x প্লাস y পেয়ে গেলাম। এটা তো উৎপাদক, একটু ভালো করে লিখি, উৎপাদক এফএক্সের একটা উৎপাদক x প্লাস y। তো এটা আমাদের প্রমাণিত করলাম, প্রুফ লিখে দাও, প্রুফড। ওকে, এভাবে আমাদের করতে হবে অঙ্কটা। 7 প্রশ্নটা বলছে, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করা। দেখো প্রথমে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আমরা বানাবো। তাহলে একটা বর্গক্ষেত্র নিয়ে নাও। দেখো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বলতে বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত হবে। তাহলে এইভাবে তোমাকে এভাবে বৃত্ত একটা তৈরি করতে, বাহুগুলোকে টাচ করবে, তাই না বৃত্তটা। তাহলে এবার দেখো আমরা যদি এটা এভাবে টানি, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, আমরা লিখবো এখানে ধরি
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, তাই না? তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে দেখো এই যে আমাদের বৃত্তের যে ব্যাসটা, এই যে এবি, তাহলে বৃত্তের ব্যাস কত হবে? তাহলে অতএব বৃত্তের ব্যাস পেয়ে যাবো আমরা এ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের ব্যাসার্ধ দেখো ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে a/2। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম a/2। ওকে, এই যে এখানে ব্যাসার্ধ যে ও হয় এটা, তাহলে এটা আমরা ওবিটা পেয়ে গেলাম a/2। আচ্ছা, এবার আমরা পরিবৃত্ত চলে যাবো। তাহলে পরিবৃত্ত ছবিটা এভাবে আঁকতে পারবো। আগে আমরা একটা বৃত্ত তৈরি করে নিই, বৃত্তটা আগে বানিয়ে নিলাম, তারপর বর্গক্ষেত্রের ভিতরে করে নাও। এটা সহজভাবে ছবিটা আঁকতে গেলে এই যে বর্গক্ষেত্রটা, তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কিন্তু এ আছে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যে বৃত্তের ব্যাসটা পাবা, তাহলে এটা বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে সমান হবে। এই যে এটা ও বিন্দু, তাহলে আমাদের কিন্তু কর্ণটা, এটা যদি আমরা এখানে এ বি নাম দিই এই জায়গাটা, তাহলে এই যে এ বিটা হবে বর্গক্ষেত্রের কর্ণ। পরিবৃত্তের ক্ষেত্রে, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রে আমাদের বৃত্তের যে পরিবৃত্তের যে ব্যাসটা হবে, সেই ব্যাসটা হবে কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে তোমার কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 × বাহু, তাই না? বাহু তো এ। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এটা। তাহলে কর্ণের দৈর্ঘ্য যেটা পাই, তাহলে এটা হবে দেখো, তাহলে কর্ণের দৈর্ঘ্যটাই হবে কিন্তু আমাদের ব্যাস। তাহলে পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস কিন্তু √2a। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে √2a/2। আচ্ছা, এটা বৃত্তের বলেছি, এটা অন্তর্বৃত্তের বলতে পারবো, অন্তর্বৃত্তের এখানে অন্তর্লিখিত, ঠিক আছে? এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এবার দেখো এদের অনুপাত বের করতে বলেছে, তাহলে অতএব তাদের অনুপাত কত হবে? তাদের অনুপাত সমান দেখো অন্তর্বৃত্তের কত পেয়েছি? প্রথমে অন্তর্বৃত্ত আছে, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ a/2 পেলাম, আর পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম √2a × 2। তাহলে এখানে দেখো আমাদের এ কেটে যাবে, আর 2 কেটে যাবে, তাহলে এখানে 1 থেকে গেল, আর এটা √2 থেকে গেল। তাহলে 1 × √2, এটাই আমাদের অ্যান্সার। দেখো 8-এর প্রশ্নটা কী বলছে? -2,0 ও 0,7 বিন্দুগামী সরলরেখা x ও y অক্ষ দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা স্থানাঙ্ক জ্যামিতিটা তৈরি করি, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ। তাহলে এই বিন্দুগুলো একটু স্থাপন করি। দেখো এই বিন্দুটা -2,0, তাহলে এখানে যদি 1 হয়, এখানে 2, তাহলে এই জায়গায় আছে আমাদের -2,0, ঠিক আছে? এই বিন্দুটা, তাহলে এই ডিস্টেন্সটা আমরা কোথায় পাবো? এই ডিস্টেন্সটা, এটা, তাহলে এটা আমরা পেয়ে যাবো আমরা 2 একক এটা। আর এই বিন্দুটা আছে 0,7, দেখো 0,7 এদিকে যাবে y অক্ষের পর, তাহলে 1 2 3 4 5 6 7 আমরা এখানে নিলাম এই জায়গাটা, ঠিক আছে? এই যে, তাহলে আমরা এইভাবে যদি আমরা তৈরি করি লেখচিত্রটা, আচ্ছা আগে আমরা লেখচিত্র তৈরি করছি এটা, চলো আমরা এই যে এইভাবে লেখচিত্রটা হবে। এই যে, তাহলে এখানে আমরা নাম দিলাম এটা আমরা ও বিন্দু দিয়ে দিলাম, এটা নাম দিলাম এখানে বি। ঠিক আছে, এই বিন্দুটা আমাদের বলেছে 0,7, আর এই বিন্দুটা এটা বলে দিয়েছে -2,0। তো এটা 2 একক এই জায়গাটা, আর এটা আমাদের দেখো এটা আছে আমাদের 7 একক। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই যে ওটা কত আছে, আর ও এ বলি এটা, তাহলে ও এটা আছে 2 একক, আর এখানে ও বিটা কত আছে? 7 একক, তাই না? তাহলে আমাদের দেখো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাই না? এটা হবে অক্ষদের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে একটা লেখচিত্র, তাহলে সেই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ সবসময় পাবো আমরা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এখানে যে ত্রিভুজটা আছে, তাহলে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র 1/2 × ভূমি × লম্ব,
ঠিক আছে। হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে ওএ আর লম্ব হচ্ছে ওবি। তাহলে ও এর মানটা আমাদের জানা হয়ে গেছে 2 আর ওবিটা আমাদের জানা হয়ে গেছে 7। এটা বর্গ একক দিয়ে দিলাম, বর্গ একক। 2 2 কেটে দাও, তাহলে আমরা কত পেলাম অ্যান্সারটা 7 বর্গ একক। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 7 বর্গ একক। দেখো 11 নম্বর প্রশ্নটা, দেখো কিছু তথ্য বলে দিয়েছে, তথ্য সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে। এই তথ্যগুলোর তথ্যের প্রসার এবং গড় নির্ণয় করতে বলেছে। আগে প্রসারটা আমরা বের করি। অ্যান্সার প্রসার, তথ্যের প্রসার। দেখো তথ্যের প্রসার কীভাবে বের হয়, এই তথ্যগুলোর মধ্যে দেখবো সবচেয়ে বড় সংখ্যাটা কে আছে। তো সবচেয়ে বড় সংখ্যাটা লক্ষ্য করো, তোমরা পেয়ে যাবে মনে হয় 42। তো তথ্যের বড় সংখ্যাটা আছে 42 উচ্চমানটা, আর নিম্নমানটা দেখো, নিম্নমানটা তোমরা যদি খুঁজো এখান থেকে 16 দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 16। তো এটা বিয়োগ করো, 42 থেকে 16 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 26। তা তথ্যের প্রসার পেয়ে গেলাম 26। এবার বলেছে আমাদের তথ্যের গড়, ঠিক আছে। তথ্যের গড়টা কীভাবে পাবো, তথ্যের গড় পাবো, দেখো যতগুলি সংখ্যা আছে সবগুলো যোগ করতে হবে আমাদের এখানে। তাহলে 22 যোগ 35, একটু বড় হবে এটা, 35 যোগ 25 যোগ 28 যোগ 27 30 32 36 16 26 21 18 29 যোগ 20 যোগ 40 আর 42। ঠিক আছে, সব তথ্যের যোগগুলো করে, যে যোগগুলো বাই, হ্যাঁ, টোটাল যোগফলটা উপরে, যোগফলটা আর নিচে হবে কতগুলো সংখ্যা আছে তথ্যগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে নিচে হবে 16 দিয়ে ভাগ করব। তাহলে চলো উপরেটা আমরা যোগ করি। দেখো যোগটা আমরা করবো, দেখো 2, এখানে 2 পেলাম, 9 2 9 11 11 আর 8 19 19 20 20 26 26 6 26 6 হয়ে যাবে তোমাদের 32 32 6 38 38 আর 2 40 40, এইদিকে 47 47 আর এদিকে 8 47 8 কত 55, তাই না, 55 আর এদিকে 5 60 60, এদিকে 65 65 আর 2 65 আর 2 হচ্ছে 66 67। তাহলে আমরা এখানে 7 পেয়ে গেলাম, হাতে থাকলো 6, মনে রাখবা। তাহলে হাতের 6, আর দেখো এখানে আমরা এই যে হাতের 6টা আর 4টা 10 10 আর এদিকে 4 10 4 14 14 15 16 16 17 18 18 19 19 20 21 22 23 24 24 3 27 27 3 30 30 3 33 33 34 35 35 36 37 37 38 39 39 3 42 42 আর 2 44। তাহলে এখানে আমরা 44 বসালাম। দেখো 447, আর নিচে কত আছে 16। চলো এটা আমরা ভাগ করে দাও, তাহলে 447। তাহলে এটা ভাগ করো, কবার যাচ্ছে দেখো, আমাদের এখানে 16 দিয়ে ভাগ করলে পরে আমরা 16 দিয়ে 32 দুবার নিলাম, তাহলে এখানে নামবে আমাদের 2, আর এখানে 1 নামছে, এখানে 7 নামছে। এবার আমরা এখানে 8 বারে মনে বড় হবে, 8 4 48, 8 1 8 8 4 12, 8 দিয়ে বড় হচ্ছে, তারপর 7 বারে নিয়ে, তাহলে 7 6 42 আর 7 1 7 আর 7 4 11। তাহলে এখানে দেখো আমরা এটাকে নামালাম, কত নামবে, এটা 5 নেমে যাবে, আর এটা আমাদের নেমে যাবে 1 নেমে যাবে, তাই না। আচ্ছা, তাহলে আমরা এটাই আমরা করে দেবো। আমরা দেখো দশমিক দিয়ে করা যায়, আমরা দশমিক দিয়ে করবো না, আমরা পূর্ণ সংখ্যা বানিয়ে দিই। তাই এটা উপরে 15 করে দিলাম আর নিচে 16 করে দিলাম। তাহলে যে গড় অ্যান্সারটা আমাদের এটা, একটু এখানে সময় সম্বন্ধ লিখি, 27 পূর্ণ 15/16। তোমরা দশমিকও বানাতে পারো, আমি দশমিক বানালাম না, অ্যান্সারটা সম্ভবত দশমিক দেওয়া আছে। তোমরা যদি পূর্ণ সংখ্যা বানিয়ে রাখিয়ে দাও, তো এইভাবে অ্যান্সারটা হয়। তাই এটা আমাদের গড়, আমরা তথ্যের প্রসার পেয়ে গেছি 26 আর গড় পেয়ে গেলাম 27 পূর্ণ 15/16। দেখো 10-এর প্রশ্নটা বলেছে, প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের সমষ্টি এর পরিসীমার 3/4 অপেক্ষা বৃহত্তম। তা দেখো আমি একটু ছবি এঁকে বোঝাচ্ছি। ত্রিভুজের মধ্যমা বলেছে ত্রয়, মানে 3টে মধ্যমা। তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ আমরা করলাম তৈরি, এই যে ABC একটা ত্রিভুজ। মধ্যমা ত্রয় মানে 3টি মধ্যমা আছে। তাহলে এই যে দেখো মধ্যমা AD একটা মধ্যমা, মধ্যমার ধর্ম Dটা BC এর মধ্যবিন্দু, আর এইদিকে একটা মধ্যমা
এটা আমরা নিলাম ই মধ্যমা, এইদিকে একটা মধ্যমা, এই যে এটা আমরা নিলাম এক মধ্যমা, তাই না? তা আমাদের দেখো প্রমাণটা কী করতে বলেছে, মধ্যমা তিনটির যোগফলটা হবে দেখো পরিসীমা 3/4 অপেক্ষা বড়, তাই না? পরিসীমার যোগফল হচ্ছে বড়, মানে আমাদের যে প্রমাণ করতে বলেছে অ্যান্সার। তাহলে প্রমাণ করতে হবে যে মধ্যমাগুলি যোগ করে, মধ্যমা কে আছে আমাদের, আছে এডি মধ্যমা যোগ বি মধ্যমা যোগ আর আচ্ছা সিএফ মধ্যমা আছে একটা, সিএফ মধ্যমা। এই যে এদের যোগফলটা বড় বলেছে, তাই না? তাহলে এই যোগফলটা বড় হবে, এই যে ত্রিভুজের যে পরিসীমাটা আছে পরিসীমার 3/4 অপেক্ষা বড় হবে, তাই না? তাহলে এখানে দেখো 3/4 বলছে দেখো পরিসীমা, তাহলে এখানে 1/3 নাও, আর আমরা এখানে নিয়ে নেব এ বি প্লাস বিসি প্লাস এসি। এই যে বাহুগুলি দেখো পরিসীমা, ত্রিভুজের পরিসীমা কি জানি আমরা, 3টে বাহুর যোগফল। এই যে পরিসীমার 3/4 অপেক্ষা বৃহত্তম, এই যে এর চেয়ে এই যে মধ্যমার যোগফলটা আমাদের বড় হবে, এটা আমাদের দেখাতে বলেছে, তাই না? আচ্ছা আমাদের দেখো 3/4 কথাটা বলেছে, 3/4 বলতে দেখো 3টা উপরে হবে, 3টা উপরে হবে আর 4টা নিচে হবে, এভাবে হবে 3/4। একে বলা হয় 3/4 অপেক্ষা বৃহত্তম হবে মধ্যমা ত্রয়ের সমষ্টিটা। এটা আমরা প্রমাণ করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখো এবার আমাদের প্রমাণটা কীভাবে দেখাচ্ছে, আমরা জানি দেখো ত্রিভুজের দুটি বাহুর যোগফলটা, এই যে ত্রিভুজের দুটি বাহুর যোগ করি, এ বি আর এসি যোগ করছি আমরা, এ বি এসি যোগফলটা বড় হবে কার চেয়ে, এই যে মধ্যমার এই যে এডি মধ্যমার দ্বিগুণ, এই বাহু আর এই বাহু নিলাম, আর তার যে শীর্ষবিন্দু দিয়ে যে মধ্যমাটা পাবো এডি, সেই এডির ডবল পাবো আমরা, এটা আমাদের ধর্ম আছে। আচ্ছা এবার দেখো একইভাবে আমরা বলতে পারবো, আমরা এই দুটো বাহু নিয়ে নিই, এই দুটো বাহু, তাহলে এবারে আমরা এ বি যোগ এবার বিসি নিলাম, তাহলে এদের যোগফলটা বড় হবে এই যে 2b, তাই না? এটা আমাদের ধর্ম আছে এগুলো। আর এবার আমরা এই দুটো বাহু নিই, এই দুটো বাহু বিসি আর এসি, তাহলে আমরা নিলাম বিসি যোগ এসি, তো এটা বড় হবে এই যে সিএফ মধ্যমার দ্বিগুণ হচ্ছে বড় হবে, এটা বড় হবে। তাহলে এগুলো সব যোগ করে নাও, আমরা যদি যোগ করি তাহলে দেখো তো এটা এ বি দুটো আছে, তাহলে এখানে 2 কমন নিয়ে নাও, এ বি দুটো পাবা, এসি দুটো পাবা, বিসি দুটো পাবা, তাহলে এ বি যোগ বিসি যোগ এসি, আর এদিকে যোগ করে 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে পেয়ে যাবা এডি মধ্যমা যোগ বিই মধ্যমা যোগ সিএফ, ঠিক আছে? এই যে যোগফলটা বড়। আচ্ছা এখানে 2 কেটে দাও, তাহলে এটা আমরা একটু ঘুরিয়ে নাও, তাহলে এডি মধ্যমা বিই মধ্যমা আর সিএফ মধ্যমাটা, এটা কি হবে, এটা ছোট হয়ে যাবে এদের যোগফলের চেয়ে, তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে? এটা আমরা বলতে পারবো এখান থেকে। এবার দেখো এটা বড় আছে, এটা ছোট আছে, তাই না? আমরা যদি বলি দেখো এই শর্তটা স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না, দেখো এর মানটা আমরা, এটা যদি বড় মানটা, এটা আমরা যদি 12 নিই, ঠিক আছে? এটা 12 নিলাম ধরো, আর এর মানটা আমরা নিলাম ধরো উদাহরণ দিয়ে 3 নিলাম ধরো, এটা 12 এটা 3। আচ্ছা তাহলে এখানে দেখো বসাও তো এই জায়গাটা, তাহলে এই জায়গাটা দেখো আমরা যদি বলি এই জায়গাটা, তাহলে এটা আমাদের দেখো 3, এটা 3টা দেখো বড় কি হচ্ছে, আর এখানে কত আছে 3/4। আচ্ছা এখানে অন্য মান নিতে পারবো আমরা, আর এটা আমরা এখানে কাটাকাটি 12 নিয়ে এলাম, তাহলে এখানে গুণ করো দেখো, এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে এটা আমাদের 4 3 12, তাহলে এদিকে দেখো এদিকে 9 নিয়ে এলাম। আচ্ছা এখানে এটা আমরা 9 পেয়ে গেলাম, তাহলে 9টা দেখো এখানে আমরা 3 না নিয়ে এটা আমাদের 10 নিয়ে নাও, এটা আমরা কত নেব 10, দেখো এটা 10 আর এটা 12, তাহলে দেখো এটা বড় আছে এটা ছোট আছে, তাহলে এখানে আমরা 10 নিয়ে নিচ্ছি, দেখো এটা 10 আর এটা তাহলে 10, তাহলে দেখো তো আচ্ছা 9-এর চাই বড়, দেখো 9-এর চাই বড় এসেছে, তাহলে স্যাটিসফাই হচ্ছে এই মানটা, এর সঙ্গে স্যাটিসফাই হচ্ছে, তাহলে এটাকে আমরা 1 নাম দিব আর এটাকে আমরা 2 নাম দিব, তাই না? আর এই উদাহরণটা থাক, এই যে তাহলে এটাকে আমরা 3
উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে, 3 উদাহরণ। তাহলে আমরা বলতে পারবো 1, 2, 3, 3 যুগ নিলাম, উদাহরণটাকে আমরা 3 নং নাম দিয়ে দিলাম। 3 থেকে পাই, এই যে এটা আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো আমাদের হবে এডি যোগ বি যোগ সিএফ, এটা হবে বড় হবে 3/4 এবি যোগ বিসি যোগ, এটা হবে এসি দিয়ে দিই আমরা, এসি, তাই না? দেখো আমাদের এই শর্তগুলো থেকে আমরা বলতে পারবো যে এটা আমাদের প্রমাণিত। তাহলে এখানে আমরা প্রমাণিত লিখে দিই, তাহলে আমরা লিখে দেব প্রমাণিত, ঠিক আছে। এবার আমরা প্রমাণটা করতে পারবো। তাহলে এই ছিল আমাদের প্রমাণটা। দেখো 11 নম্বরটা কী বলছে, একটি ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য যথাক্রমে 156 সেমি, 168 সেমি আর 180 সেমি। তা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজে 3টি বাহু দেওয়া আছে, তা ত্রিভুজে 3টি বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তা আমরা এ বি সি, এই বাহুটাকে এ, এটা বি, এটা সি যদি নিয়ে নিই, তা দেখো আমরা এটা আমরা ধরে নিলাম প্রথমটা 156, বিটাকে নিলাম 168 আর সিটাকে নিয়ে নিলাম আমরা 180, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমাকে এস দিয়ে সূচিত করা হয়। তাহলে এখানে বাহুগুলির যোগফল হবে 156 যোগ 168 যোগ 180 আর বাই কত হবে 2, অর্ধেক, পরিসীমার অর্ধেক, বাহুগুলির যোগফল পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাবো অর্ধ পরিসীমা। তাহলে এখানে যোগ করো, এটা হবে 8 আর 6, 8 6 14, ঠিক আছে। আর এটা 8 6 14 আর এটা হবে 8 আর 6, 8 6 14, 14 আর 5, 14 5 19 আর ওইদিকে হাতের 1 20 0, আর এদিকে 1 1 3 আর এদিকে 5, 504 আর নিচে 2, কাটাকাটি করো। এটা যদি করি 2 দিয়ে 4, এই যে 2 দিয়ে 4, 2 5 10 আর 2 দিয়ে 4, তাই না? হ্যাঁ, 2 দিয়ে 4, 2 5 10, 2 দিয়ে 4, 252। তাহলে এসটা পেয়ে গেলাম 252। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আমাদের, তাহলে আমরা পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলের সূত্রটা হয় এভাবে, এটা মনে রাখবো, √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি আর s মাইনাস সি, ঠিক আছে। এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়। চলো মানগুলো বসিয়ে দাও। এখানে s বলতে দেখো আমাদের 252, আবার এখানে 252 মাইনাস, সেটা ভালো বলে একটা 252 মাইনাস এ বলতে দেখো 156, তাহলে এখানে 156 হবে আর ইন্টু আছে আবার 252, আর এখানে দেখো বি আছে আমাদের 168 আবার 252 আর সি হচ্ছে 180। ওকে, চলো এদের একটু সরলটা করি আমরা। তাহলে এখানে হবে 252 ইন্টু, এটা বিয়োগ করো, এটা হয়ে গেলো আমাদের 6, ঠিক আছে। এখানে যদি 6 পেয়ে গেলে 12, তো এটা হয়ে গেলো 4, তাহলে এটা হয়ে গেলো 4 মানে 14, 5 করে দিলে 14, 9 দিলে এটা আমাদের 9, এটা মিলে গেল 96 পেলাম এটা। আর এখানে বিয়োগটা করো, এখানে হবে 8 করে দিলে 12, এটা হয়ে গেলো আমাদের 4 দিলে, এটা হয়ে গেলো আমাদের 4, 4 মানে 14 আর 6 করে দিলে 14, 8 দিলে এটা 84 পেয়ে গেলো। এবার এখানে বিয়োগটা করো, এখানে আমাদের 2 নেমে গেলো, ঠিক আছে। আর 8 করে দিলে 15, এটা আমাদের 7 দিলে, এটা আমাদের 72 হয়ে গেলো, ঠিক আছে, করে দিলাম। এবার এদের একটু ভেঙে নাও, লসাগু আকারে আমরা ভেঙে নেব। তাহলে সবাইকে আমাদের এখন কিন্তু একটু লসাগু করতে হবে। প্রথমে আমরা এখানে করি, এই জায়গাটা নিয়ে নিই, 252 লসাগুটা করি, 252, 2 দিয়ে করো, 2 একে 2, 2 দিয়ে 4, 2 6 12, 2 6 12, 2 3 6, 3 দিয়ে করো, 3 দিয়ে 6, 3 কে 3, আবার 3 দিয়ে করো, 3 7 21। এবার করো 96 লসাগুটা,
96 2 দিয়ে করো, 2 4 8, 2 8 16, 2 দিয়ে 4, 2 4 8, 2 1 2 4, 2 6 12, 2 2 3 6। এবার কাকে করবা? এবার করো 84কে, 2 4 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 2 1 2, আর 3 7 21 করলাম 84কে। হ্যাঁ, এবার আমরা চলে আসবে 72কে। 72কে কোথায় করি আমরা? 72কে এখানে দেখাই, 72কে দেখাবো এখানে, 2 দিয়ে করি, 2 3 6, 2 6 12, 2 1 2, 2 8 16, 2 9 18, 3 দিয়ে। এই যে দেখো সবার লসাগুটা করে নিয়েছি। তাহলে এখানে দেখো আমাদের যেটা বর্গমূল করতে হবে, তাই না? বসাও সবগুলো আমাদের। তাহলে প্রথমটা 252 কী পেয়েছি? 2 × 2, দুটো 3 পেয়েছি, আর 7 পেয়েছি একটা। এবার চলে এসে 96, 1 2 3 4 5টা 2, একটা 3, 1 2 3 4 5, একটা 3। এবার 84 পেয়েছি আমরা 2 2 3 7। এবার আমরা চলে এসে 72 পেয়েছি 3টা 2, 3টা 2, আর 3 পেয়েছো 2টো। দেখো সবার বসিয়েছি, এবার তোমরা বের করে নেবা। আচ্ছা, দুটো 2-এর জন্য একটা 2 বের হবে, দুটো 3-এর জন্য একটা 3 বের হবে। 7 দেখো এখানে একটা 7 আর এখানে একটা 7, দুটো 7-এর জন্য একটা 7 বের করে নাও। ওকে, আর দুটো 2-এর জন্য একটা 2 বের করে দাগ মেরে দিবা, সুবিধা হবে। আবার দুটো 2-এর জন্য একটা 2 বের করে নাও, আর এই 2 আর এই 2 নিতে পারো। তাহলে এখানে আর একটা 2 বের করলাম, আর এই 3 আর এই 3 নিয়ে নাও, তাহলে আমরা আর একটা 3 বের করে নিলাম। এবার দেখো এই 2 বেঁচে আছে, এই 2 আর এই 2 নিয়ে নাও, তাহলে আমরা আর একটা 2 নিয়ে নিলাম। এবার এই দুটো 2-এর জন্য একটা 2, আর এই দুটো 3-এর জন্য একটা 3, সবাইকে বের করে নিয়েছি। এবার এদের আমাদের গুণফলটা করে নিতে হবে। তাহলে দেখো গুণটা আমি একটু এখানে দেখাই, সমান সমান। দেখো 2 3 6, এখান থেকে দেখো 2 3 6, 6 7 42, 42 দিয়ে 84, তাহলে এখান থেকে 84। এবার 84 দিয়ে দেখো এই জায়গায় গুণটা, তাহলে 84 দিয়ে যে গুণ করো, এখানে হবে 8 আর এখানে হবে 8, আর এদিকে ছিল 8 আর 2 16, 168, এখান থেকে 168। 24 3 মনে হয় 96, 24 দিয়ে 48 96, 24 3 4 12, আচ্ছা 24 3, তাই না? 3 4 12, আর 3 2 6 7, 24 3 কিন্তু 72, এটা আমরা 72 পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো এই যে 168 আর 72, ঠিক আছে? এটা আমাদের কিন্তু গুণটা করে নিতে হবে। তাহলে 168 আর 72 গুণ করো, এদিকে হয়ে গেলো 8 2 16 6, 2 6 12, 12 13, আর 2 1 2 3, 7 দিয়ে গুণ করো, 7 8 56 6, আর এদিকে 7 6 42, 42 ওইদিকে 5, 42 5 47, 47 7, আর 7 থেকে 7, 7 ওইদিকে 4, 7 4 11, 6, এটা 9, এটা 10, আর এটা 2, এটা 1। দেখো আমরা কত পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম, এখানে আছে 1, এটা 2, 12,096 আমরা পেয়েছি গুণফলটা। তাহলে এখানে গুণফলটা আমি একটু এখানে লিখি, আমরা পেয়ে গেলাম 12,096 বর্গ কী আছে এককগুলো সেমি, বর্গ সেমি। ঠিক আছে, একটু সরলটা একটু বড় হয়ে গেল, এইভাবে সরলটা করতে হবে। তা অ্যান্সারটা পেয়ে গেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল 12,096 বর্গ সেমি। দেখো 12 নম্বর প্রশ্নটা আছে, প্রমাণ করো যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল। এটা আমাদের বইয়ের উপপাদ্যটা আছে, এই উপপাদ্য নিয়ে আমরা অনেক অঙ্ক করাচ্ছি। তা দেখো উপপাদ্যটা কীভাবে প্রমাণ করতে হয় আমি একটু দেখিয়ে দিই তোমাকে। তার প্রথমে তো আমরা একটা ত্রিভুজ তৈরি করব। দেখো এইভাবে আমরা একটা ত্রিভুজ তৈরি করলাম, ত্রিভুজের নাম দিয়ে দিলাম আমরা ABC, ঠিক আছে? তাহলে এখানে দেখো AB আমাদের দুটি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিব। তাহলে আমরা অ্যান্সার ধরি ত্রিভুজ ABC এর AB ও AC
বাহুর মধ্য বিন্দু যথাক্রমে দেখো এই বাহুর মধ্যবিন্দুটা আমরা নিয়ে নেব ডি নিয়ে নিচ্ছি, এটা ডি, আর এই বাহুর মধ্যবিন্দুটা নিয়ে নিলাম ডিই। ওকে, তাহলে এ বি সি ডিই। তাহলে এই যে বলেছে ডিই, এই যে ডিই যে হবে এই তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে, যথা মধ্যবিন্দু নিয়ে নিলাম যথাক্রমে ডি ও ই। ঠিক আছে, এইভাবে আমরা মধ্যবিন্দু নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলেছে? প্রমাণটা আমাদের করতে বলেছে ডি সমান্তরাল বিসি। আমাদের প্রমাণটা হবে ডি সমান্তরাল বিসি। ঠিক আছে, এটা সমান্তরাল হবে, এটা প্রমাণ করতে হবে। অর্ধেকও হয়, অর্ধেকটা এখানে বলিনি, আমাদের সমান্তরালটা শুধু প্রমাণ দেখাবো। আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কী করবো, তার জন্য অঙ্কন করতে হবে আমাদের। দেখো অঙ্কনটা আমরা আগে ছবিতে করে নিই। অঙ্কনটা দেখো, এটা আমাদের ডি আছে, আর এই যে ইডিটাকে আমরা বাড়ালাম, যতটা ইডি আছে ততটাই বাড়াবো আমরা। এখানে এ বিন্দু নিলে পরে ডিএফ ততটাই হবে। এই যে, ঠিক আছে, ইডির সমান করে ডিএফ বাড়ালাম, বর্ধিত করলাম। তাহলে আমরা বলবো যে ইডিকে এ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে দেখো কী হবে, ইডি সমান ডিএফ হবে, যাতে লিখি না, যেন ভাষাটা একটু ঠিক করি। ইডি ভাষা ভালোবাসা, ইডি সমান ডিএফ হয়। ওকে, ঠিক আছে, এটা আমাদের কিন্তু অঙ্কনটা, এটার সঙ্গে এটা সমান্তরাল। এবার চলে যাবো প্রমাণে। আমরা দেখো প্রমাণটা আমরা কী করবো, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসময় প্রমাণ দেখাবো। তার দুটো ত্রিভুজ নিই, তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম আমরা বলে দিই, যা বলতে পারো এফ বিডি ও ত্রিভুজ। এবার এই ত্রিভুজটা নিব এডি। দেখো একে সর্বসময় দেখাতে গেলে আমাদের তিনটা শর্ত সমান দেখাতে হবে। তাহলে প্রথম শর্ত আমরা দেখাবো, 1 নম্বর শর্ত, দেখো এই কোণটা কি সমান হবে বিপরীত কোণের জন্য। তাহলে কোণ, এটা নাম দিয়ে দেবো আমরা এডিই সমান, আর এদিকার কোণটার নাম দেবো এফডিবি বলে দাও, এফডিবি। ঠিক আছে, এটা বিটা ভালো করে লিখি, বি সমান, কেন বিপ্রতীপ কোণ বলে এখানে লিখে দিলাম, কারণটা বিপ্রতীপ, যে বিপ্রতীপ জন্য এরা কিন্তু সমান হবে। এবার দেখো এই বাহুটা সমান অঙ্কন করেছি আমরা 2 নম্বর শর্তে নিতে পারবো ইডি সমান ডিএফ। এটা কেন সমান, এবার আমরা অঙ্কন করেছি, তাহলে অঙ্কানুসারে এটা অঙ্কানুসারে সমান। আর 3 নম্বর যেটা নিতে পারবো, দেখো ডিটা তো মধ্যবিন্দু নিয়েছি এবি বাহুর, তাহলে আমাদের দেখো এই ত্রিভুজে এডি বাহুটা আর এই ত্রিভুজের ডিবি বাহুটা সমান হবে। তাহলে এডি সমান আমরা পেয়ে যাবো এডি সমান ডিবি। ঠিক আছে, এটা কেন, এটা প্রশ্নই বলে দিয়েছিল মধ্যবিন্দু, প্রশ্নানুসারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টা শর্ত যদি আমাদের শর্ত হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে আমরা দুটো ত্রিভুজের কী বলতে পারবো, সর্বসম বলতে পারবো। তাহলে ত্রিভুজ এফ বিডি সর্বসম চিহ্ন এভাবে দেয়, ত্রিভুজ এ ডি ই। ওকে, এবার দেখো দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তাদের যে অনুরূপ বাহুগুলো আছে এফ বি আর এই যে বাহুটা এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু, সেগুলো সমান হবে। তাহলে আমরা এখানে সমান করতে পারলাম এফ বি সমান এই। দেখো আমাদের উদ্দেশ্য কি, আমরা দেখো এই যে দেখতে পাচ্ছ বিসিইএফ এই চতুর্ভুজটাকে আমরা সামুদ্রিক প্রমাণ করে দেখাবো, তাই না? এটা যদি আমরা সামুদ্রিক প্রমাণ দেখাই তাহলে আমাদের কিন্তু প্রমাণটা চলে আসবে তাড়াতাড়ি করে। দেখো কী করে সামুদ্রিক দেখাবো, এটার সঙ্গে এটা সমান। আবার দেখো এরা কিন্তু দুজনের সমান আছে, ঠিক আছে। তাহলে যেহেতু এই সমান ইসি,
ইসি, এটাকে প্রশ্ন অনুসারে সমান, প্রশ্নানুসারে। ঠিক আছে, এরা দেখো ইটা তো মধ্যবিন্দু এসির, তাহলে আমরা কি পাবো, এই সমান সমান ইসি পাবো, যেটা লিখেছি। এবার দেখো এটার সঙ্গে এটা সমান, দেখো এ যদি 2 হয় তাহলে এ 2, তাহলে এ 2 হলে এও 2, তাহলে এরা দুজন সমান হয়ে গেলো। দেখো এই যে চতুর্ভুজটা বিপরীত বাহু সমান পাচ্ছি আমরা, তো আমরা এখান থেকে অতএব বলে দেবো, তাহলে এই যে এফ বি সমান সমান আমরা ইসি পেয়ে গেলাম। ইসি দেখো এই চতুর্ভুজে এই দুটো বাহু সমান দেখাতে পারলাম। এবার আমরা দেখো আমরা কি দেখাচ্ছি, এবার সমান্তরাল দেখাবো আমরা। তো সমান্তরাল কী করে দেখাচ্ছি লক্ষ্য করে না। এবার আমরা এখানে একটু দেখাই, যেহেতু দুটো ত্রিভুজ সরলসম হয়ে গেছে, তো সরলসম ত্রিভুজে যে একান্তর কোণগুলো আছে এই যে এরা সমান হবে, তাহলে এখানে অতএব দিয়ে আমরা দেখাতে পারবো এই যে এই কোণটা, তাহলে এই কোণটার নাম আমরা দিব এফ বি ডি। ওকে, এফ বি ডি এটা সমান হবে এই কোণটার সঙ্গে, তাহলে ওই কোণের নাম দাও DAE দাও, DAE। এটা হচ্ছে একান্তর কোণ, এটাকে একান্তর কোণ, কারণটা একটু বলে দিলাম, একান্তরের জন্য। তাহলে একান্তর কোণ সমান পেয়েছি, তাহলে লক্ষ্য করো এই যে বাহুটা আছে আর এই বাহুটা এরা কী হবে, সমান্তরাল হবে এটা, তাই না? আমরা সমান্তরাল দেখাবো, যেমন এক জোড়া বাহু সমান দেখালাম, আমরা এই জোড়া বাহু সমান্তরাল দেখাবো। তাহলে এখানে আমরা বলতে পারবো এফ বি একান্তর কোণ যেহেতু সমান, তাহলে এই দুটো সরলরেখা এফ বি সমান্তরাল পেয়ে যাবো এই। ঠিক আছে, তাহলে এফ বি সমান্তরাল এই। এবার এটা তো একটাই সরলরেখা, তাহলে এফ বি সমান্তরাল যদি এই হয়, তাহলে এফ বিটা সমান্তরাল ইসি হবে। তাহলে এখানে বলে দেবো এফ বি সমান্তরাল ইসি, সমান্তরাল। আচ্ছা দেখো এই যে চতুর্ভুজটার এক জোড়া বাহু আমরা সমান এবং সমান্তরাল পেয়ে গেলাম, লিখব চতুর্ভুজ কি নাম দেব, এফ বি সিই এর দেখো এফ বি সমান সমান ইসি পেলাম, এবং এফ বি সমান্তরাল পেয়ে গেলাম ইসি। একটা চতুর্ভুজের এক জোড়া বাহু বিপরীত বাহু দেখো সমান এবং সমান্তরাল পেয়েছি, তাহলে চতুর্ভুজটা কী হবে, সামুদ্রিক। তাহলে অতএব এফ বি সি একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে এটা সামান্তরিক, তার সামান্তরিকের বিপরীত বাহু কী হয়, সমান্তরাল হয়। তাহলে আমরা বলে দেবো যে বিসি সমান্তরাল এফই। এই যে বিসির সঙ্গে এফই সমান্তরাল, তাহলে অতএব বিসির সঙ্গে যেহেতু এফই সমান্তরাল হয়, তাই বিসির সঙ্গে ডিই সমান্তরাল হবে, তাহলে বিসি সমান্তরাল ডি। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ঘুরিয়ে লিখি, আগে ডিইটা লিখলাম, তাহলে ডিই সমান্তরাল বিসি বলতে পারবো, একই কথা, বিসি সমান্তরাল ডিই বা ডিই সমান্তরাল বিসি। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, তাহলে আমরা প্রমাণিত করে নিলাম, প্রমাণিত। ঠিক আছে, আমরা দেখে দিলাম উপপাদ্যটা, খুব ভালো উপপাদ্য, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, তাহলে দেখানো পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা এভাবে বুঝলে পরে তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবা। দেখো চলে এসেছি আমরা আজকের শেষ প্রশ্ন, আজকের ক্লাসের দেখো শেষের প্রশ্নের দিকে চলে এসেছি। তো তোমাদের যেটা বললাম কালকে বুধবার যে 20 তারিখে 20/11/2024 আমি লাইভে আসছি, তো লাইভেতে তোমাদের সঙ্গে দেখা হবে, অনেক কথা আছে, আর ক্লাস 9 ম্যাথ তোমাদের সাজেশন দিব, যেটা আমি প্রথমে আগে বলেছি। তো ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসে শেষ অঙ্কটা আমরা দেখে নেব কী আছে। 13 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলের অনুপাত 2:3, তাহলে ত্রিভুজ পিডিসি ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আচ্ছা আমরা প্রথমে আগে ত্রিভুজ একটা তৈরি করি, একটা আমাদের ত্রিভুজ বলেছে, তাহলে দেখো আমরা প্রথমে এই যে আমরা এবিসি একটা ত্রিভুজ টানলাম, আর মধ্যমা এডি মধ্যমা বলেছে, তা আমরা এখানে দেখো একটা এডি মধ্যমা টেনে নিলাম। এবার দেখো আমাদের যেটা বলেছে এসির উপর পি একটা বিন্দু বলেছে, যে কোনো এই যেখানে পিটা বিন্দু বলেছে, তাহলে ত্রিভুজ দেখো ত্রিভুজ পিডিসি, তাহলে আমাদের এখানে যুক্ত করতে হচ্ছে আমাদের, দেখো তাহলে এই বাহুটা এই যে যুক্ত করলো পিডিসি ত্রিভুজটা ও ত্রিভুজ এখানে দেখো, তাহলে আমাদের যেটা বলেছে যাতে এই যে এসি বাহুর উপর পি যে কোনো বিন্দু আর যাতে দেখো ত্রিভুজ এডিপি, এখানে দেখো ত্রিভুজ এডিপি এই ত্রিভুজটা ও ত্রিভুজ এবিডি এই ত্রিভুজটা
মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে আমাদের বের করতে বলেছে ত্রিভুজ পিডিসি এই ত্রিভুজটা ও ত্রিভুজ এবিসি মানে বড় ত্রিভুজটা এর ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তো দেখো আমরা কীভাবে বের করবো, আমাদের যেটা দেওয়া আছে তাই না, তাহলে আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এই দুটো ত্রিভুজের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখে নিই, ত্রিভুজ এ ডিপি বাই মানে অনুপাত ত্রিভুজ এ বি ডি, এটা সমান সমান আমাদের কত দেওয়া আছে 2/3, অনুপাতকে বাই করে নিলাম। ওকে, আচ্ছা এবার দেখো এডিটা আমার যেহেতু মধ্যমা, যেহেতু ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এডি, তাহলে এডি মধ্যমা হলে কী হবে, ত্রিভুজটা সমান দুভাগে ভাগ করবে তাই না, এদিকে ত্রিভুজটা আর এদিকে ত্রিভুজটা সমান হয়ে যাবে। তাহলে আমরা ওদিকে ত্রিভুজটা আগে লিখি, ত্রিভুজ এ ডি সি সমান সমান ত্রিভুজ এ বি ডি, তাই না, এভাবে হবে আমাদের। একটা মধ্যমা ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে দেয়, দুটো ত্রিভুজ সমান পেয়ে যাবো, এদিককার ত্রিভুজটা ওদিককার ত্রিভুজটা, এটা মধ্যমা ধর্ম। আচ্ছা দেখো ত্রিভুজ এডিসিটাকে আমরা ত্রিভুজ এটা আর ত্রিভুজ এটা আকারে লিখতে পারবো। তাহলে এখানে দিলাম ত্রিভুজ, এই যে এডিপি লিখি, এডিপি, এটা সরি ডি করে, এটা এডিপি তাই না, এটা ত্রিভুজ নিলাম। আর যোগ, ঠিক আছে, যোগ এটা মানে এই যে পুরো ত্রিভুজটা এডিসি ত্রিভুজটাকে লিখছি এটা আর এটা যোগ করে, তাই এই ত্রিভুজটা আছে ত্রিভুজ এটাকে পিডিসি করি, পিডিসি। আর এদিকে আছে ত্রিভুজ এ বি ডি। এবার আমরা করব কি, উভয় পক্ষে এই যে ত্রিভুজ এ বি ডি দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা। তাহলে দেখো এর নিচে ত্রিভুজ এডিপি বাই ত্রিভুজ এবিডি প্লাস, আর এখানে ত্রিভুজ পিডিসি বাই ত্রিভুজ এবিডি, তাই না, এবিডি দিয়ে ভাগ করলাম। আর এখানে ত্রিভুজ এবিডি, তার নিচে আবার ত্রিভুজ এবিডি দিয়ে সবাইকে ভাগ করেছে। দেখো এর মানটা এই যে দেখো, এই মানটা আমাদের দেওয়া আছে 2/3, তাহলে এর জায়গায় তোমরা 2/3 লিখে দাও। আর এটা আমাদের দেখো ত্রিভুজ পিডিসি, আর এটা দেখো এই যে ত্রিভুজটা আছে এবিডি, এই ত্রিভুজটা কী হবে, সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক হবে তাই না, এটা আমরা জানি যে অর্ধেক আমাদের দুটো ত্রিভুজ অর্ধেক, তাহলে একটা ত্রিভুজটা সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক এবিসি ত্রিভুজের, তাহলে এই ত্রিভুজটার জায়গা আমরা লিখলাম হাফ ত্রিভুজ এ বি সি, তাই না, এটাকে আমরা হাফ দিয়ে লিখতে পারবো। আচ্ছা এটা তো আমাদের কত হলো, এটা তো আমাদের 1 হয়ে গেলো, এটা এই মানটা। এবার আমরা কী করবো, এটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে আমি একটু এখানে দেখাই, এই জায়গায় নিয়ে আসি। তাহলে ত্রিভুজ উপরে পিডিসি আর এখানে হাফটা এখানে থাক, আর ত্রিভুজ এবিসি, আমাদের যেটা অ্যান্সারের দরকার পিডিসি আর এবিসি দেখো আমাদের এসেছে। আর এখানে 1 থেকে আমাদের বাদ দিতে হবে 2/3, এটা বিয়োগ করব। তাহলে এখানে দেখো বিয়োগফলটা কত হবে আমাদের, এখানেই বিয়োগটা করি। তাহলে এখানে লসাগু 3 থেকে 2 চলে যাবে 1, তাহলে 1/3 আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এটা ত্রিভুজ পিডিসি আর এখানে ত্রিভুজ এ বিসি, হাফটাকে এর সঙ্গে গুণ করা যায়, তাহলে 1/3 ছিল, তাহলে এই হাফটাকে এখানে তুমি 1/2 একদম বর্জ্যগুণন যেভাবে কোনাগুণে গুণ করে 1/3 ইন্টু হাফ, ঠিক আছে, এটা গুণ করলাম। তাহলে এটা দেখো এটা আমাদের কত, এটা হচ্ছে 1/6, তাহলে এদের যে অনুপাতটা পেয়ে গেলাম ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এ বি সি সমান 1:6, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 1:6 পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা যে লিখে দিই, অনুপাতটা কত পেলাম 1:6। ওকে, তো এই ছিল আমাদের এই অঙ্কটা। তাহলে আজকের ক্লাস আমরা করে দিলাম তোমাদের, দেখো খুব ভালো মতো ক্লাস। আমরা 20 নম্বর স্কুলটা দিয়ে দিয়েছি, আমি কালকে দিয়ে দেবো তোমাদের, কালকে বুধবার। 21 নম্বর স্কুলটা আমি কালকে দিয়ে দেবো। তো ঠিক আছে, অঙ্কগুলো তোমরা ভালো বুঝতে পারছো আশা করি। আর কালকে রাত 9টায় আমরা লাইভে আসছি, এটা তোমাকে আগে বলেছি। তো ওকে, তোমরা ভালো থাকো। 21 নম্বর অঙ্কে স্কুলটা নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকে এই অবধি, দেখা হবে তোমাদের আবার পরের ভিডিওতে।